তুমি এত বছর বাদে এই অবস্থায়? তাই হচ্ছে বুঝি? তাহলে কষ্টটা লাঘব করো দেখি। হ্যাঁ, বলো কি করতে হবে শুভ্রাংশী? মরতে? মানে কি চাতা বলছো? আমি খামকা মরতে যাব কেন? কারণ তুমি বেঁচে থাকতে যে আমি শান্তি পাবো না। হোয়াট রাবিশ! কি আবল তাবল বলছো তুমি শুভ্রাংশী? এই সৌরনীল বাবু, কষ্ট হচ্ছে বুঝি? অনেকদিন অপেক্ষা করেছি, আর আজ তোমার পালা। পাপীদের একটাই শাস্তি, মৃত্যু। হ্যালো, আমি কি সৌরভ মাইতির সাথে কথা বলছি? হ্যালো এভরিওয়ান, স্কেরি টেলসে আজ তোমরা শুনবে সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল গল্পের একটি ফ্যান ফিকশন গল্প, কর্নেল ও জোড়া খুন। তোমরা যারা আজকের গল্পটা শুনছো তারা কে কোথা থেকে গল্পটা শুনছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমায় জানাও। আর সেই সাথে গল্পের কোন অংশটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে আমায় জানাও। আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি, আর সেই সাথে কিন্তু তোমাদের রিপ্লাইও দিই। তো স্কেরি টেলসের যারা রেগুলার সাবস্ক্রাইবার্স রয়েছো তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা স্কেরি টেলসের গল্পগুলো কিন্তু তোমাদের ফেসবুকেতে এবং হোয়াটসঅ্যাপে তোমাদের বিভিন্ন বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করো। আরও বেশি সংখ্যক মানুষের কাছে স্কেরি টেলসের গল্পগুলো পৌঁছে দাও। আমরা স্কেরি টেলস একটা পরিবার, আর তোমরা সকলে সেই পরিবারের অংশ। তাই আমাদের স্কেরি টেলসকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটাও তোমাদেরকেই কিন্তু নিতে হবে। যাই হোক, শুরু করছি আমাদের স্কেরি টেলসের আজকের গল্প, কর্নেল ও জোড়া খুন। গল্প রচনায় উদ্দীপ্ত চৌধুরী। শুরু হচ্ছে স্কেরি টেলসের আজকের গল্প। ভাঙা কাঁচের আয়নাটার গায়ে সোনালি রোদ্দুর পড়ে চোয়াল ভাঙা কাঁচা পাকা দাড়িযুক্ত মুখটা কেমন যেন অদ্ভুত দেখাচ্ছে আজ। পরনের মলিন জামাটার জায়গায় জায়গায় সুতো উঠে গিয়েছে। না জানে কতবার ট্রেনের দমচাপা ভিড়ের মাঝে লোহার হাতলে ক্ষয়ে যাওয়া শরীরটাকে কোনো ক্রমে ঠেস দিয়ে ইউরেকা কোম্পানির ব্যথানাশক মলম তেল বিক্রি করে 2 পয়সা অতিরিক্ত অর্থ সে উপার্জন করেছে। সে এমনই এক নামহীন পরিচয় যার কথা কেউ জানতে চায় না, কেউ শুনতেও চায় না। আসলে কলকাতা শহরের এই ব্যস্ততার ভিড়ে প্রত্যেকটি মানুষ যখন ইঁদুর দৌড়ে সামিল, তখন এমন এক ছাপোষা আধবুড়ো হকারের জীবনযাত্রার ব্যাপারে কেই বা এত আগ্রহ প্রকাশ করবে, আর কেনই বা করবে? আয়নার সামনে খানিক সময় নিজেকে দাঁড়িয়ে সে দেখল। কাঁধের ঝোলা ব্যাগটা থেকে ব্যথানাশক তেলের শিশিটা মুখের সামনে ধরে অকারণেই একবার জিভটা দিয়ে কাঁচের শিশির গাটা চেটে নিল সে। বিছানায় অকাতরে ঘুমিয়ে রয়েছে একজন মহিলা। মহিলার মুখটা ঠিক স্পষ্ট নয়, যদিও পরনের লাল ছাপা শাড়ির আঁচল লুটিয়ে পড়েছে মাটিতে। মহিলার ঘুমন্ত শরীরটার দিকে এক ঝলক চেয়ে পাণ্ডুর জং ধরা লোহার আলমারিটার দিকে লোকটি এগিয়ে গেল। আলমারির ডালাটা খুলে সেখান থেকে বের করে আনলো একটা ফাইল। ফাইলের মধ্যে বেশ কয়েকটা সার্টিফিকেট, কতগুলো সাদা কালো ফটোগ্রাফও তার মধ্যে রয়েছে। এক একটি ফটোগ্রাফ গোল করে লাল চিহ্ন করে দেওয়া, নিচে লেখা একটি করে সাল এবং তারিখ। তাদের মধ্যে থেকে একটা ফটোগ্রাফ আলগোছে তুলে নিয়ে কাঁধের ছোট্ট ঝোলাটার মধ্যে সে ভরে নিল। তার মুখে খেলে গেল এক রহস্যময় হাসির ঝলক। টেবিলের ওপর পড়ে রয়েছে গতকালকের নিউজ পেপার, যেখানে ফ্রন্ট পেজে একটি খবর বড় করে ছাপা রয়েছে। মধ্য কলকাতায় সল্টলেকের ফ্ল্যাটে বছর 50-এর এক প্রৌঢ়র লাশ পাওয়া গিয়েছে। অদ্ভুত ছিল সেই মৃত্যুর কারণ।
কেউ যেন তাকে মাটিতে ঠেসে ধরে হাঁ হয়ে থাকা মুখটার ভিতরে ঢেলে দিয়েছে শিশি ভর্তি তেল। শ্বাসনালীতে তেল আটকে গিয়ে দম বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। জীবিতকালে তিনি ছিলেন কলকাতার ফুড কর্পোরেশনের এক উচ্চপদস্থ অফিসার। ওনার নাম শ্রী জ্যোতিরঞ্জন মাহাতো। ঘটনার তদন্ত চলছে, তবে পুলিশ এখনো কোনো সুরাহা করতে পারেনি। খবরের কাগজটা দলা পাকিয়ে মাটিতে আছড়ে ফেলে প্রবল ঘৃণায় একদলা থুতু ছিটল 50 ঊর্ধ্ব সেই ব্যক্তি। এরপর পা দিয়ে কচলে দিল ওই খবরের জায়গাটা। খবরের কাগজটাতে ওইটুকু অংশ ছিঁড়ে তার পায়ের পাতার সাথে জড়িয়ে গেল। ধীরে ধীরে সে বিছানার দিকে এগিয়ে গেল। বিছানায় শুয়ে থাকা মহিলাটি তখনও অকাতরে ঘুমিয়ে চলেছে। ঘরের ডান দিকে একটি সেলাই মেশিনের গায়ে জমে রয়েছে শতাব্দীর ধুলো। দেখে মনে হচ্ছে যেন বহু বছর কেউ সেটি ব্যবহার করেনি। মহিলার কানের কাছে গিয়ে লোকটি ফিস ফিসিয়ে বলে উঠল, ঘুমাও শুভ্রাংশী, তুমি ঘুমাও, নিশ্চিন্ত হয়ে ঘুমাও। আমার যে এখনো অনেক কাজ। নিয়ন্ত্রণের এই খেলায় বারবার ঠকতে ঠকতে বড় ক্লান্ত আমি। তবে আর না, আর দুটো, জাস্ট দুটো টার্গেট, আর তারপরই মুক্তি। হ্যাঁ সোনা, তারপর চির মুক্তি। আমি ডুবে যাব মৃত্যুর অতলে, কিংবা এই জনসমুদ্রের ভিড়ে, যেখানে কেউ আমায় চিনবে না, জানবে না, কিংবা জানতেও চাইবে না। তবে না, এখনো অনেক কাজ বাকি রয়ে গিয়েছে। যে একতলার বাগান ঘেরা ছোট্ট বাড়িটার এই ঘরটিতে যত দূর দেখা যায়, ওই ভাঙা আয়না, ঘুণ ধরা কাঠের জানলা দরজা, ওই পুরনো আমলের জংধরা আলমারি, মাকড়সার জালে ঘেরা সিলিং ফ্যান, ধুলো মাখা সেলাই মেশিন ছাড়াও আরও একটা জিনিস রয়েছে, একটা ম্যানিকুইন। ম্যানিকুইনের মুখের চামড়ার দিকে তাকালে শরীরটা কেমন যেন করে ওঠে। মনে হয় মুখের চামড়াটা ঠিক যেন একটা মানুষের মতোই। পরনে নীল রঙের শাড়ি, কানে ঝুমকো দুল, হাতে একগোছা সবুজ চুড়িও রয়েছে। বিছানায় শুয়ে থাকা সেই মহিলার শরীরের দিকে একবার দেখে নিয়ে কাঁধের ঝোলাটা বিছানায় নামিয়ে সে ধীরে ধীরে সেই দিকে এগিয়ে গেল। এইবার তার হাঁটা চলার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। রোগাটে শরীরটাকে ঠিক মেয়েলি ভঙ্গিমায় এগিয়ে নিয়ে গেল ওই ম্যানিকুইনের দিকে। পুতুলটার মাথার চুলশুদ্ধ মুখটাকে 2 হাতে আলগোছে টেনে তুলে নিল সে। একটা অদ্ভুত মুখোশ, ঠিক যেন মানুষের মতোই তার চামড়ার রং। এরপর সেটিকে নিজের মুখের উপর সে সেঁটে ধরল। ম্যানিকুইনের পরনের শাড়ি, কানের ঝুমকো, হাতের চুড়ি, এই সমস্ত কিছু খুলে নিয়ে নিজের শরীরে সে ধারণ করল। আবারও এগিয়ে গেল সেই ভাঙা কাঁচের আয়নাটার দিকে। অদ্ভুত দেখাচ্ছে তাকে, ভারী অদ্ভুত, ঠিক যেন বছর 45-এর এক সুন্দরী মহিলা, যাকে এক ঝলক দেখার জন্য পুরুষের মন দোলা দিয়ে ওঠে। প্রকৃতি যেন নিজের হাতে গড়েছে তাকে। হাসলে 2 গালে টোল পড়ে তার। ভরাট মুখটাতে পাতলা ঠোঁটের উপর ছোট্ট একটা তিল, তবে শরীরটা বড্ড বেশি শুকনো। আয়নার দিকে চেয়ে সে এবার খিলখিলিয়ে হেসে উঠল। সে প্রথমে এক ভারী পুরুষ কণ্ঠে বলে উঠল, আর দুটো, শেষ দুটো টার্গেট, আর তারপরই। মুহূর্তের মধ্যে তার গলা বদলে গেল একটি মেয়েলি কণ্ঠে। সে আবারও ভারী মিষ্টি একটা ঋণ ঋণে মেয়েলি গলায় বলে উঠল, টার্গেট উইল অ্যাচিভ। বালিগঞ্জ প্লেসের 2 তলা বাড়ির ব্যালকনিতে ইজি চেয়ারে বসে খবরের কাগজের দিকে এক দৃষ্টিতে দেখে চলেছিল 2টি চশমা পরা চোখ, মাথায় কাঁচা পাকা ব্যাকব্রাশ করা চুল, যার সামনে খানিকটা টাক পড়েছে বটে, তবে সেটা মোটেই বেমানান নয়। সাদা পাঞ্জাবির ওপর দিয়েও
সেই ভদ্রলোকের পেশিবহুল শরীর যে কারুর নজরে পড়ে। চায়ের কাপে টি ব্যাগটা আরও একবার ডুবিয়ে নিয়ে খবরের কাগজটা সে পাশে রাখল। ঘড়িতে তখন সময় সকাল 7টা। আজ বাড়িতে কেউ নেই। ছেলে, ছেলের বউ সকলে মিলে শ্বশুর বাড়ি গিয়েছে। আজ জামাই ষষ্ঠী। দুধ সাদা বাড়িটার গায়েও সোনালি রোদ পড়ে চকচক করছে। ক্যাচ করে শব্দ করে লোহার গেটটা ঠেলে বাড়ির ভেতর পা রাখল একজন মহিলা। কাঁধে একটি ঝোলা। কলিং বেলটা সজোরে চেপে ধরতেই সেটি আর্তনাদ করে তার উপস্থিতি জানান দিল। ইজি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন সেই 50ঊর্ধ্ব ব্যক্তি। ব্যালকনি দিয়ে নিচে একবার তাকালেন তিনি এবং ওপর থেকেই চেঁচিয়ে বলে উঠলেন, কে? নিচ থেকে ভেসে এলো এক রিনরিনে মেয়েলি শব্দ। আমি ইউরেকা কোম্পানি থেকে আসছি স্যার। আসলে শরীরের ব্যথা আর হাঁটুর ব্যথার জন্য আমাদের কোম্পানি একটি নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে। লাগবে না, আপনি আসতে। শেষের এই কথাটা যেন সেই প্রৌঢ় ব্যক্তির ঠোঁটের কাছেই আটকে গেল যখন সে ভালোভাবে নিচে ওই মেয়েটির মুখের দিকে চাইল। সেই মুখ তার বড্ড চেনা। কোথায় যেন তাকে সে দেখেছে। মুহূর্তের মধ্যে তার মনের মধ্যে জমে থাকা চাপা কৌতূহল তাকে বাধ্য করল নিচে নামতে। সিঁড়ির উপর ফটফট শব্দ করে পায়ের আওয়াজ হতেই বাইরে দাঁড়িয়ে থাকা মেয়েটির মুখে ফুটে উঠল এক বিজয়িনীর হাসি। দরজাটা সশব্দে খুলতেই সকালের এক ঝলক ঠান্ডা বাতাস ঝাপটা মেরে গেল 50 বছরের সৌরনীলের মুখে। নাকের ডগায় খসে পড়া প্লাস পাওয়ারের চশমাটা আঙুল দিয়ে ঠেলে তুলে সে বিস্মিত গলায় বলে উঠল, তুমি এত বছর বাদে এই অবস্থায়, তাও আমারই বাড়ির সামনে? এই কি হাল হয়েছে তোমার? আসো আসো, ভেতরে এসে বসো। মহিলাটিও যেন বেশ অবাক হয়েছেন বলেই মনে হলো। পায়ে পরে থাকা স্ট্র্যাপ ছেঁড়া লেডিস স্যান্ডেলটা বাইরে খুলে ধীরে ধীরে এসে ভেতরে ঢুকল। তোমায় এখানে দেখতে পাবো ভাবিনি সৌরনীল। হ্যাঁ শুভ্রাংশী, আমিও নই, কিন্তু এই কি অবস্থা তোমার? তুমি শেষে এই বয়সে এসে সেলস গার্লের কাজ করছো? সে তো আগেও করেছি সৌরনীল, সবই আমার কপাল। বাড়ি বাড়ি গিয়ে সব সেল করি, ট্রেনেও হকারি করি। হ্যাঁ, তোমার শরীর তো ধসে গিয়েছে, এত রোগা হয়ে গিয়েছো। ঠিক মতো খাওয়া দাওয়া করো না? খাওয়া, স্বাস্থ্য, সেসবের বালাই নেই। আসলে কি জানো তো, সবার ভাগ্যে না সবটা জোটে না। যখন তোমার সাথে সম্পর্কে ছিলাম তখন ভালোই ছিলাম, কিন্তু তারপর কোথা থেকে যে কি হয়ে গেল। যাক সেসব, প্রথমবার বাড়িতে এসেছো, কিছু খাবে নিশ্চয়ই। আরে না না সৌরনীল, আমায় নিয়ে এত বিব্রত হতে হবে না। আমি এই মুহূর্তে সামান্য একজন সেলস গার্ল মাত্র। তা তোমার বাড়িতে কাউকে দেখছি না, ব্যাপার কি? আর বলো না, স্ত্রী গত হয়েছেন প্রায় 1 বছর হতে চলল। আমার ছেলের বৌমাকে নিয়ে একটু শ্বশুর বাড়ি গিয়েছে। বাহ, বেশ ভালোই তো আছো দেখছি। ভালো কিনা জানি না শুভ্রাংশী, তবে আছি কোনো মতে। শেষ বয়সটুকু অখণ্ড অবসর। অবসর? হ্যাঁ, অবসর কথাটা অবশ্য তোমার মুখেই মানায় সৌরনীল, কিন্তু আমার যে অবসরের বালাই নেই। অনেক কাজ যে এখনো বাকি। আচ্ছা, তোমার ওই আধবুড়ো স্বামীর কি হলো? কেমন আছে সে? বেঁচে আছে নাকি এতদিনে পরলোক গমন করেছে? কেন, থাকলে খুশি হবে নাকি না থাকলে সৌরনীল? আমার কি, ও থাকলেও কি না থাকলেও কি। তবে তোমার এমন অবস্থা দেখে বড্ড কষ্ট হচ্ছে জানো। তাই হচ্ছে বুঝি? তাহলে কষ্টটা লাঘব করো দেখি। হ্যাঁ, বলো কি করতে হবে শুভ্রাংশী? মরতে? মানে কি চাতা বলছো? আমি খামোখা মরতে যাব কেন? কারণ তুমি বেঁচে থাকতে যে আমি শান্তি পাবো না। হোয়াট রাবিশ! কি আবল তাবল বলছো তুমি শুভ্রাংশী? সোফা ছেড়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো শুভ্রাংশী। অদ্ভুতভাবে সে অট্টহাসি হেসে উঠল এবার। ধীরে ধীরে তার গলার স্বরের আমূল পরিবর্তন ঘটছে। তার ঋণঋণে মেয়েলি কণ্ঠ ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে এক পুরুষের কঠিন গলায়। সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে সজোরে একটা লাথি কষিয়ে দিল সে সৌরনীলের বুকে।
সোফা শুদ্ধ সে ছিটকে পড়ল মাটিতে। সোফাটাকে আঁকড়ে ধরে ওই সরু সরু দুটি হাত দিয়ে তীব্র বেগে একবার ঝাঁকিয়ে তীব্র বেগে সে হুঙ্কার দিয়ে উঠল। এরপর সেটিকে এক লাফে পেরিয়ে মাটিতে পড়ে থাকা সৌরনীলের বুকে চেপে বসে কর্কশ পুরুষালী কণ্ঠে সে বলে উঠল, কি সৌরনীল বাবু, কষ্ট হচ্ছে বুঝি? অনেকদিন অপেক্ষা করেছি। একে একে সকলকে জমে দুয়ারে পাঠানোর এই আমার শেষ চেষ্টা। একটাকে পাঠিয়েছি, আর আজ তোমার পালা। সৌরনীল মাটি থেকে উঠতেই যাবে, ঠিক সেই সময় তার চুলের মুঠি ধরে শক্ত করে মার্বেলের মেঝেতে দুইবার জোরে জোরে সে ঠুকে দিল। মাথার পেছনটা নারকেলের খোলের মতন ফেটে গিয়ে সেখান থেকে বেরিয়ে এলো টাটকা লাল রক্ত। খিক খিক করে হেসে উঠল সে এইবার। চুরি পরা দুটো হাত কাঁধের ব্যাগ থেকে ব্যথা নিরাময়ের একটি তেলের শিশি বার করে তার সামনে মেলে ধরল। কোনো মতে যন্ত্রণায় গোঙাতে গোঙাতে সৌরনীল বলে উঠল, আমি 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 কে সেটা জানার আগেই যে তুমি শেষ হয়ে যাবে। কথাগুলো বলার সময় তার দুই চোখ জলে ভরে উঠল। সে আবারও বলে উঠল, কি না করেছি তার জন্য। অতিরিক্ত উপার্জন করতে ট্রেনে বাসে ফেরি করে বেরিয়েছি শুধু কিছু টাকা পাওয়ার আশায়, কিন্তু না, তার দোষ দেব না। তবে তোমাদের মতো কিছু নরপশু যারা বিবাহিত স্ত্রীদের মগজ ধোলাই করে সংসার ভেঙে তছনছ করে দাও, আজ এই মুহূর্তে আমি তোমায় শেষ করে তোমার পাপের প্রায়শ্চিত্ত করাবো। পাপীদের একটাই শাস্তি, মৃত্যু। কথাগুলো চিৎকার করে বলে একটা হাতে তার গলা চেপে ধরে হাঁ হয়ে থাকা মুখের মধ্যে শিশির ঢাকনা খুলে ঠেসে ধরল মুখের ভিতর। বিড়বিড় করে বলে উঠল এক অদ্ভুত কথা, দাদারা, দিদিরা, ভাইয়েরা, বন্ধুরা, গাঁটে ব্যথা, হাঁটুতে ব্যথা, বসা থেকে উঠতে গেলে কোমরে ব্যথা লাগে, তাহলে দেরি কেন? এসে গেছে আমাদের কোম্পানির ব্যথা নিরাময়ের তেল, যার একটা ফাইল খেলে ব্যথা বেদনা থেকে চিরমুক্তি। চিরমুক্তি, চিরতরে মুক্তি সৌরনীল। আর কোনো ব্যথা বেদনা তোমায় ছুটে পারবে না। শিশির তেল সম্পূর্ণভাবে প্রবেশ করল তার শ্বাসনালীতে। সে কাশতে চাইল, কিন্তু তার আগেই সে সৌরনীলের চোয়াল দুটো টেনে ধরল। এরপর তার হাঁ হয়ে থাকা মুখের ভেতর চুলের কাঁটা ঢুকিয়ে টেনে ধরল আলজিভটাকে। ধীরে ধীরে গোটা তরল গলা বেয়ে শ্বাসনালীতে নেমে গেল। সৌরনীলের চোখ দুটো লাল হয়ে উঠল জবা ফুলের মতন টকটকে লাল। সে যন্ত্রণায় হাত পা ছুঁতে লাগলো। খামচে ধরল মহিলার পরনের শাড়িটা, আর একটা হাত দিয়ে টেনে ধরল তার মাথার চুল। এক গোছা চুল সকলের অলক্ষ্যে তার মুঠোয় চলে এলো। সৌরনীলের নাক দিয়ে গড়িয়ে নামতে লাগলো সেই তেল, খানিকটা রক্তের সাথে মিশে। ঠিক 4 মিনিটের মাথায় ধীরে ধীরে শান্ত হয়ে গেল তার শরীর। এইবার লোকটা উঠে দাঁড়ালো, কাঁধের ঝোলাটা তুলে নিল, খালি শিশির বোতলটাও তুলে নিল। এরপর মাটিতে পড়ে থাকা সৌরনীলের দিকে তাকিয়ে সে মুচকি হেসে উঠল। One more target left. I'm coming to catch you soon. ততদিন পর্যন্ত যত পারবে প্রাণ খুলে বেঁচে নাও। বাড়িটা থেকে বেরিয়ে একবার এদিক ওদিক তাকিয়ে নিল। এরপর সামনের একটা এসটিভি বুথ থেকে একটি নাম্বার ডায়াল করল সে। ফোনের ওই প্রান্ত থেকে এক ভারী পুরুষালী কণ্ঠ ভেসে আসতেই ফোনের এই প্রান্তে থাকা সেই অজানা আততায়ীর গলাটা আবারও নারীর কণ্ঠে রূপান্তরিত হল। সে বলে উঠল, হ্যালো, আমি কি সৌরভ মাইতির সাথে কথা বলছি? আজ সকালটা মেঘাচ্ছন্ন।
থেকে থেকে কালো আকাশে দেখা যাচ্ছে বিদ্যুতের ঝলক। দৈনিক সত্যসেবক পত্রিকার অফিসের ক্যান্টিনে বসে লাঞ্চ টাইমে এক কাপ কফি হাতে ধরে একটি খবরের দিকে এক দৃষ্টিতে দেখে চলেছি। শহরের বুকে দিনে দুপুরে কলকাতা ফুড কর্পোরেশনের একজন প্রাক্তন কর্মীকে কেই বা মারতে পারে, তাও এমন অদ্ভুতভাবে। সেই কথা মনে মনে ভেবে চলেছি। সত্যি জ্যোতিরঞ্জন মাহাতোর এমন এক রহস্যময় মৃত্যু গোটা কলকাতা পুলিশ ডিপার্টমেন্টকে নাড়িয়ে দিয়েছে। ওই দিন স্পটে আমিও গিয়েছিলাম মৃতদেহের ছবি তুলতে, যাতে আমাদের নিউজ চ্যানেলের জন্য একটা বড় খবর পেতে পারি। সে এক অদ্ভুত দৃশ্য। এতদিন ধরে এতগুলো মার্ডার স্পট আমি দেখেছি, মৃতদেহ দেখেছি, অথচ কাউকে এইভাবে তেল খাইয়ে শ্বাসরোধ করে কেউ মারতে পারে এমনটা আমার জীবনে প্রথমবার। ক্রাইম হিস্ট্রিতে বহু নৃশংস ঘটনার উল্লেখ রয়েছে, কিন্তু কাউকে জোর করে তেল খাইয়ে তার শ্বাসনালীকে ব্লক করে মারা, না। সত্যি কর্নেল ঠিকই বলতেন বটে। তিনি বলতেন খুন করাটাও নাকি একটা শিল্প। মার্ডার ইজ অ্যান আর্ট অফ কনভেনশনারি ডিপ্লয় অ্যান্ড আ স্টেপ অ্যাহেড টুয়ার্ড রিভেঞ্জ, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় খুন এমন এক প্রচলিত স্থাপনা যা এক পা প্রতিশোধের দিকে এগিয়ে নিয়ে যায়। না, যা সব শুরু হয়েছে তাতে দেখছি সবটা বেশ গোলমেলে ব্যাপার। চাটা শেষ করে কাপটা টেবিলে নামিয়ে পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বার করতেই যাব, ঠিক এই সময় দৈনিক সত্যসেবক পত্রিকার সম্পাদক মহাশয় আমার কাছে হন্তদন্ত হয়ে ছুটে এলেন। তিনি আমায় এসে বললেন, জয়ন্ত, একটা খবর আছে। খানিক আগেই বালিগঞ্জ প্লেসের একটি বাড়িতে আবার একটা লাশ উদ্ধার করা হয়েছে। ভদ্রলোকের নাম সৌরনীল মাইতি। তিনি পূর্ত ভবনে চাকরি করতেন। সম্প্রতি ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নিয়ে অবসর যাপন করছিলেন। এই 7 সকালে মার্ডার, ভাবা যায় জয়ন্ত। তাছাড়া তোমাদের ওই হালদার মশাই অফিসের ল্যান্ড ফোনে কল করেছেন, সম্ভবত তোমাদের ওই বুড়ো কর্নেল নীলাদ্রি সরকারের বাড়ি থেকেই, কারণ কলার আইডিতে ওনার নম্বর ভেসে উঠেছে। তুমি এক্ষুনি গিয়ে কলটা রিসিভ করো। আর হ্যাঁ, সম্ভবত মার্ডার স্পটে যেতে হতে পারে। তুমি কিন্তু ডেড বডির বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কয়েকটা ফুটেজ নিও, কেমন? আবার খুন, তাও আবার এই দিনের আলোয়? কথাটা বলতে বলতে আমি ছুট লাগালাম আমার ডেস্কের দিকে। ডেস্কের ওপর থেকে ল্যান্ড ফোনের রিসিভারটা কানে নিয়ে হ্যালো বলতেই ফোনের ওই প্রান্ত থেকে ভেসে এলো কর্নেলের গলা। জয়ন্ত, শহরে যে আবারও একটা মার্ডার হলো, কোনো খবর রাখো? না, মানে আমি এইমাত্র শুনলাম ঘটনাটা। হ্যাঁ জয়ন্ত, লালবাজার পুলিশ রীতিমতো দ্বন্দ্বে পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও। কেসটা এখন লালবাজারে গোয়েন্দা বিভাগ টেক ওভার করেছে। ওনারা আমায় আর হালদার মশাইকেও সাথে নিতে চান, কিন্তু তুমি তো জানো জয়ন্ত, প্রাইভেট ইনভেস্টিগেটর আমি মোটেই নই। আমি সেটা মনেও করি না। হ্যাঁ জানি কর্নেল, আপনি একজন নেচারোলজিস্ট, প্রকৃতি বিজ্ঞানী, এবং প্রকৃতির মাঝে থাকতেই আপনি পছন্দ করেন। শুধু বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে যেখানে রহস্যের গন্ধ পান ছুটে যান। অবশ্যই হালদার মশাইয়ের ব্যাপারটা আলাদা। 34 বছর পুলিশের চাকরি করে উনি এখন নিজের ডিটেকটিভ এজেন্সি খুলে বসেছেন। বেশ নামডাকও হয়েছে ওনার। হ্যাঁ জয়ন্ত, তাই আমি আজ স্পটে যাব না। তুমি এক্ষুনি মার্ডার স্পটে যাও। হালদার মশাই তোমায় কল করেই রওনা দিয়েছেন। বাতাসে একটা রহস্যের গন্ধ পাচ্ছি, বুঝলে? গভীর চক্রান্ত নাকি প্রতিহিংসা জানা নেই, তবে তুমি সমস্তটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। ডায়েরিতে নোটবন্দি করবে। ঘরের প্রতিটা কোণার ছবি এবং ডেড বডির ছবি তুলে তবেই ফিরবে। আর হ্যাঁ, দুপুরের লাঞ্চটা আজ আমার এখানেই করবে। আমি ষষ্ঠীচরণকে বলেই দিয়েছি ইতিমধ্যে যে তোমার কাগজের দাদাবাবু আর হালদার মশাই আজ দুপুরে এখানেই খাবে। যাও যাও জয়ন্ত, আর দেরি করো না। আর শুধু একটা জিনিস মনে রেখো, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। দুটো লাশ, কারোর সাথে কারোর কোনো সম্পর্ক নেই, অন্তত যতদূর পর্যন্ত আমি জানি। বাকিটা তদন্ত সাপেক্ষ। আরো দুটো মিল আমি খুঁজে পেলাম। লালবাজারের ডিডি ডিপার্টমেন্ট থেকে কল এসেছিল। যেটুকু জানতে পারলাম, ঘটনার দিন এই 2 ভিকটিম বাড়িতে একা ছিল। তার মানে খুনি সমস্ত খবর নিয়ে তবেই এসেছিল। এনিওয়ে, আমি সম্প্রতি কিছু দুর্লভ প্রজাপতি সংগ্রহ করেছি। যাই, সেগুলোকে একবার দেখে আসি। কট করে ফোনটা কেটে দিলেন কর্নেল। এই তাঁর এক স্বভাব, বড্ড খামখেয়ালি, তবে মানুষটাকে আমি যতই দেখি তত অবাক লাগে। অগত্যা
আমি তৎক্ষণাৎ সম্পাদকের কাছ থেকে ওই বাড়ির ঠিকানাটি নিয়ে গলায় ক্যামেরা ঝুলিয়ে আর দেরি না করে অফিসের সামনে পার্কিং লট থেকে আমার সাদা ফিয়েট গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম বালিগঞ্জ প্লেসের ওই বাড়িটির উদ্দেশ্যে। দুইতলা বাড়িটির সামনে পৌঁছতেই দেখি লোকে লোকারণ্য এবং সাদা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। গেটের সামনে দুইজন উর্দিধারী কনস্টেবল ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে। আমি ভিড় ঠেলে সামনে এগিয়ে যেতেই একজন কনস্টেবল আমায় বাধা দিল। ভেতরে যাওয়া যাবে না, দেখতে পাচ্ছেন না একটা খুন হয়েছে। দেখুন, আমি প্রেস রিপোর্টার, দৈনিক সত্যসেবক পত্রিকার তরফ থেকে আসছি। আপনি রিপোর্টার? হ্যাঁ, আর যেখানে ক্রাইম সেখানেই আমাদের অবাধ গতিবিধি। তা পারমিশন লেটার আছে আপনার কাছে? আমাদের পারমিশন লেটারের দরকার পড়ে না। তাছাড়া হালদার মশাই আমাকে ডেকেছেন। আর এই যে এটা দেখুন, এটা আমার পরিচয়পত্র। আমার আইডেন্টিটি কার্ডটা হাতে নিয়ে একবার নেড়ে চেড়ে তিনি দেখলেন, এরপর পথ ছেড়ে দাঁড়ালেন। আমি ভেতরে ঢুকতেই দেখতে পেলাম হালদার মশাই হন্তদন্ত হয়ে আমার দিকে এগিয়ে এলেন। আরে জয়ন্ত যে, এত লেট কইলা কেন? আরে বলবেন না হালদার মশাই, কলটা পেয়ে এদিকে আসতেই তো গেটের ওই কনস্টেবল আমায় বাধা দিল। বুঝছি, ওরও দোষ নাই, ওরে তো এমনই বলা আছিল কিনা। যাই হোক, আইসো ভিতরে, দেখবা কি কাণ্ড খান কইরা গেছে গা খুনি, একেরে তেল খাইয়া মাইরা ফেলাইছে। আবার সেই তেল? এই তেল খাইয়ে মেরে ফেলার ব্যাপারটা কিন্তু বেশ আশ্চর্যজনক। বেশ একটা আর্টিস্টিক ব্যাপার রয়েছে কিন্তু, যাই বলেন। হক কথা কইছো কিন্তু জয়ন্ত, আর্টিস্টিক বটে। এমন বুদ্ধিমান খুনি আমি আমার 34 বছরের জীবনে একটাও দেখি নাই। আমি আর হালদার মশাই ঘরের ভেতর ঢুকতেই একজন প্রায় 6 ফুট উচ্চতার সুঠাম দেহের পুলিশ অফিসার আমার দিকে এসে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিলেন। বললেন, ইউ মাস্ট বি মিস্টার জয়ন্ত, রাইট? ইয়েস, আমি জয়ন্ত। আমি ডিডি ডিপার্টমেন্টের অফিসার সৌমিক দাস, এই কেসের ইনভেস্টিগেটিং অফিসার। লালবাজারের পুলিশ বিভাগ আমাদের কাছে এই কেসের চার্জশিট দাখিল করেছে, সো এটা আপাতত আমিই টেক ওভার করছি। কর্নেল সাহেবের তো আসার কথা, উনি এলেন না যে? আসলে অফিসার, আপনারা যাকে ঠিক প্রাইভেট ইনভেস্টিগেটর বলেন উনি ঠিক তেমনটা নন। তবে উনি আমাদের পাঠিয়েছেন। উনিও এই কেসের সাথে খুব শীঘ্রই যুক্ত হবেন। আফটার অল, এমন একটা ঘটনা যেখানে খুনি একের পর এক মানুষকে জোর করে মুখের মধ্যে তেল ঢেলে শ্বাসরোধ করে মেরে চলেছে, অথচ এদিকে কোনো ক্লুও পাওয়া যাচ্ছে না। ক্লু নেই এটা বলা ভুল জয়ন্তবাবু, তবে খুনি খুবই চালাক প্রকৃতির, এটা বলাই যায়। এমনকি তেল যাতে শ্বাসনালীতে আটকে যায় সেটা নিশ্চিন্ত করার জন্য আলজিবকে টেনে ধরেছিল। আমরা আগের এবং এই কেসটাতে ভিকটিমের মুখের ভেতরে জিভ এবং আলজিভে আঘাতের চিহ্ন পেয়েছি। আমরা প্রথম কেসটা মানে জ্যোতিরঞ্জন বাবুর মার্ডার কেসটার তদন্তের রিপোর্ট সহ পোস্টমর্টেম রিপোর্ট দেখেছি। খুনির আঙুলের ছাপ পাওয়া গিয়েছে ভিকটিমের গলায়। তাছাড়া ঘরের মেঝেতে পায়ের ছাপ, সোফার উপরে তার ফিঙ্গারপ্রিন্ট সবই কালেক্ট করা হয়েছিল, কিন্তু খুনিকে এখনো আইডেন্টিফাই করা যায়নি। সম্ভাব্য সকল ব্যক্তি, যেমন পরিবারের লোকজন, এমনকি চাকর বাকর, মায়ের দুধওয়ালাকেও ডেকেও তাদের হাতের এবং পায়ের ছাপ সংগ্রহ করে খুনির ফিঙ্গারপ্রিন্ট এবং ফুটপ্রিন্টের সাথে মিলিয়ে দেখা হয়েছিল, কারণ সন্দেহের বাইরে তো কেউই নেই। আমরা জানি না মার্ডার স্পট থেকে পাওয়া হাত আর পায়ের ছাপটা আসলে কার, তাই এখানকার ফিঙ্গার আর ফুটপ্রিন্ট থেকে পাওয়া ছাপ বাড়ির সকলের ফিঙ্গার আর ফুটপ্রিন্টের সাথে মিলিয়ে আমি দেখেছি, রেজাল্ট নেগেটিভ। অন্তত এদের মধ্যে কেউ খুনি না। তবে আগের তদন্তস্থল থেকে পাওয়া ফিঙ্গার আর ফুটপ্রিন্ট কিন্তু এখনকার খুনির হাত এবং পায়ের ছাপের সাথে হুবহু মিলে যাচ্ছে, অর্থাৎ খুনি একজন, কিন্তু সে এখনো আমাদের ধরাছোঁয়ার বাইরে। দাসমশাই, আমার কিন্তু একখান কথা মনে হইতাছে। খুনিরে লইয়া আমরা এত জলঘোলা করতেছি, অথচ একখান বিষয়ে আমরা কিন্তু কেউ দেখি নাই। আমরা খুনি বলতে কি বুঝি? খুনির আবার প্রকারভেদ আছে বুঝি? আছে জয়ন্ত, আছে। এই যেমন ধরো প্রতিহিংসা পরায়ণ খুনি, গরম মাথা কিংবা ঠান্ডা মাথার খুনি, মানসিক বিকারগ্রস্ত খুনি যে কিনা খুন কইরা মনে শান্তি পায়,
আবার ধরো গিয়া সেনা পরিচিত কেউ যে কিনা অনেকদিন ধরে রাগ পয়সা রাখছিল, এমন আরো আছে। খুনি যদি চোর ডাকাত হয় তাইলে খুন হওয়ার লোকগুলার বাড়ি থেকে কিছু চুরি যায়নি কেন কও দেখিনি? তাছাড়া এই দুজন ভিকটিমের বাসার আরাম কেদারায় বা সোফায় খুনির হাত আর পায়ের ছাপ পাওয়া গিয়াছে। খুনি রেখি তারা নেমন্তন্ন কইরা মাছ ভাত খাইতে আনছিল নাকি? তার মানে গিয়া হইল গিয়া খুনি তাদের পরিচিত। হ্যাঁ হালদার মশাই, ব্যাপারটা আমারও নজরে এসেছে। ভিকটিমদের ব্যাকগ্রাউন্ড চেক করলে জানা যায় ওনারা দুজনেই সমাজে বেশ উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। একজন ফুড কর্পোরেশনের অফিসার আর আরেকজন সল্টলেকের পূর্ত ভবনের প্রশাসনিক ভবনে চাকরি করতেন। আচ্ছা, এই দুজন ভিকটিমের মধ্যে কোনো সম্পর্ক ছিল কিনা সেসব নিয়ে কিছু জানা গিয়েছে অফিসার? না, সেটা জানা তো যায়নি। তবে আমি এদের বাড়ির লোককে জ্যোতিরঞ্জন বাবুর ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ওনারা কেউই চিনতে পারেননি। আমাদের কথোপকথনের মাঝে ঘরের ড্রয়িং রুমে পৌঁছতেই আমরা মাটিতে পড়ে থাকা ডেড বডিটার কাছে এসে দাঁড়ালাম। মৃত শরীরের চারিদিকটা চকের দাগ কেটে একটা রেখা টানা হয়েছে। তার আধ খোলা চোখ দুটো যেন ভয়ঙ্করভাবে ঠেলে বাইরে বেরিয়ে আসছে। দুই হাত মুষ্টিবদ্ধ করে মাটির উপরে রাখা। চারিদিকে পুলিশের জন্য কাজ করে এমন কয়েকজন ফটোগ্রাফার একের পর এক মৃত শরীরটার ছবি তুলে যাচ্ছে। তার নাক দিয়ে গড়িয়ে নেমেছে রক্ত, সাথে আঠা আঠা হলুদ তরল জাতীয় কিছু। মাথার পিছনটা কেউ যেন প্রবল আক্রোশে থেতলে দিয়েছে। আমিও দ্রুত কাজ শুরু করলাম। বাইরে বো বো শব্দ করতে করতে অ্যাম্বুলেন্স এগিয়ে আসছে গেটের দিকেই। ঘরের মধ্যে আরও 3 জন উপস্থিত রয়েছে। একজন বছর 28-এর সৌম্য দর্শন ব্যক্তি, তার ঠিক পাশে একজন মহিলা। সেই মহিলার আঁচল চেপে ধরে রয়েছে বছর 10-এর একটি ছেলে। মৃত শরীরটাকে ওই চকের দাগের বাইরে যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি ছবি তুলতে লাগলাম। এই মুহূর্তে ডেড বডি ছোঁয়াও যাবে না, অন্তত যতক্ষণ না অটোপসি হয়। এরপর পোস্টমর্টেম রুমে গিয়ে কাটাছেঁড়া করার পর রিপোর্ট তৈরি হলে তবেই ডেড বডিকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এমনটাই আইনি প্রোটোকল। যত দ্রুত সম্ভব ছবিগুলো তুলে নিতে না নিতেই দুজন সাদা পোশাক পরিহিত হাসপাতালের কর্মী এগিয়ে এলেন। তাদের হাতে স্ট্রেচারে করে ডেড বডি তুলে নিয়ে ধীরে ধীরে তারা বাইরে বেরোতে লাগলেন। আর ঠিক সেই সময় ভেসে এলো হালদার মশাইয়ের গুরুগম্ভীর গলা। দাঁড়ান, 1 মিনিট। আমি আর সৌমিকবাবু হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম হালদার মশাইয়ের দিকে। কি করতে চাইছেন তিনি? পকেট থেকে 2টো সাদা গ্লাভস বার করে পরে নিয়ে মৃত শরীরের মুষ্টিবদ্ধ হাত দুটোকে সামনের দিকে এনে আমাদের ইশারায় কাছে ডাকলেন। আমরা এগিয়ে যেতেই তিনি বললেন, আপনারা একখান বিষয় এড়িয়ে যাইতেছিলেন যে, এই দেখেন আমি কি পাইছি। আমরা দুজনেই এবার চমকে উঠলাম। সত্যি তো, মৃত সৌরনীল মাইতির 2 মুষ্টিবদ্ধ হাতে কি যেন ধরা রয়েছে। সৌমিকবাবু ওই 2 হাসপাতালের কর্মীদের হাতের ইশারা করতেই তারা ওই স্ট্রেচারকে নামিয়ে মাটিতে রাখল। এরপর হালদার মশাই একটি হাতের মুঠো টেনে ধরতেই তাতে দেখা গেল একটি কাপড়ের অংশ লেগে রয়েছে সেখানে। সযত্নে সেই কাপড়ের টুকরোটি হালদার মশাই গ্লাভস পরা হাতে তুলে নিতেই সৌমিকবাবু একটি প্লাস্টিকের ব্যাগ এগিয়ে দিলেন হালদার মশাইয়ের দিকে। এই সমস্ত এয়ারটাইট প্লাস্টিকের ব্যাগ সাধারণত ক্রাইম সিন ইনভেস্টিগেশন করার সময় এভিডেন্স কালেক্ট করতে নিয়ে যাওয়া হয়। আমি তৎক্ষণাৎ তার একটা ছবি তুলে ডায়েরির পাতায় এটার কথা লিখে রাখলাম। এরপর মৃত শরীরের আরও একটি মুষ্টিবদ্ধ হাতের মুঠো টেনে ধরতেই সেখানে দেখা গেল 1 মুঠো চুলের গোছা। সেটাকেও এভিডেন্স ব্যাগে চালান করে দিলেন সৌমিকবাবু। কাজ শেষ হয়ে যাবার পর স্ট্রেচারে করে যখন তারা ডেড বডিটা নিয়ে গেল তখন সময় প্রায় সকাল 11:30। আমি হালদার মশাইকে জিজ্ঞাসা করলাম, পরিবারের সকলের ইন্টারোগেশন হয়ে গিয়েছে? তাদের জবানবন্দি নথিভুক্ত করা হয়েছে হালদার মশাই? আমি আসার আগে সৌমিকবাবু করছেন, আমি আর তালে গলে সময় করে উঠতে পারি নাই জয়ন্ত। আচ্ছা, ডেড বডি প্রথম কারা দেখেছিল? উনার ছেলে। আসুন আলাপ করায়াতি। উনি হচ্ছেন সৌরভ মাইতি, সৌরনীল বাবুর একমাত্র ছেলে। উনার ওয়াইফ মিসেস নীলিমা এবং উনাদের একমাত্র ছেলে বিট্টু। ওনারা নিজের মুখেই বলুক গোটা ঘটনাটা, তাহলে আপনার বুঝতে সুবিধে হবে। কারণ এই দুটো খুনের ঘটনার সময়কাল এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ কি জানেন?
কথাটা জিজ্ঞাসা করলেন অফিসার ইনচার্জ সৌমিকবাবু। তার কথার উত্তরে এইবার সৌরভবাবু বলে উঠলেন, একটা ফোন কল, হ্যাঁ একটা ফোন কল করা হয়েছিল আমার শ্বশুর মশাইয়ের ল্যান্ড নম্বরে। সম্ভবত কোনো স্টেডি বুথ থেকেই কলটা করা হয়েছিল। একজন মহিলার কণ্ঠস্বর শুনতে পেয়েছিলাম সেই সময়। তিনি বলেছিলেন আমার বাবা নাকি ভীষণ অসুস্থ, আমরা যেন তাড়াতাড়ি বাড়ি যাই। তারপরে সেই তো এমন অবস্থা দেখি, দরজাটা হাত ভেজা ছিল। বাড়ির মধ্যে ঢোকে আমার বাবার এমন এক অবস্থা দেখে আমার স্ত্রী চিৎকার করতে শুরু করে। এরপর পাড়ার লোক দেখতে ছুটে আসে। পুলিশ স্টেশনেও আমি কল করে পুরো বিষয়টা জানিয়েছিলাম। ওই একই ধরনের ফোন কল জ্যোতিরঞ্জন বাবুর নিহত হওয়ার পরেও কিন্তু ওর বাড়ির লোক পেয়েছিল জয়ন্তবাবু। অদ্ভুতভাবে প্রতিটা ঘটনা যেন একে অপরের সাথে অদৃশ্য সুতোয় জড়ানো রয়েছে। ছুঁতে পারছি না, শুধু অনুভব করতে পারছি। আর বাকিটা তো আপনার চোখের সামনেই। হ্যাঁ, কিন্তু একটা বিষয় তো স্পষ্ট হলো না, যে খুনি যে মহিলা সেটা না হয় বুঝলাম, কিন্তু খুন করার পর আবার আততায়ী ভিকটিমের বাড়ির লোকদের বিষয়টা জানাচ্ছে। কিন্তু কেন? তার কাজ তো শেষ, সে তো পালিয়ে যেতে পারে, গা ঢাকা দিতে পারে। এমনভাবে ফোন করার কি মানে? এই একখান কথা তো আমিও বুঝতেছি না জয়ন্ত। খুনি খুন করার পর পলায়া না গিয়া ফোন করার মানে কি শুনি? খুন করার পর এমন ঘটা করে কল করে ভিকটিমের পরিবারকে জানানোর মধ্যে কোনো একটা গভীর রহস্য তো অবশ্যই রয়েছে। একটা জিনিস তো স্পষ্ট, খুনি হয় পুলিশকে এইভাবে একের পর এক খুন করে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, আর না হয় সৌমিকবাবু বাকিটা না হয় আমি গেস করতে পারছি। খুনি ভিকটিমের পরিবারের লোকগুলোর প্রতিক্রিয়া নিজে কানে শুনতে চায়, সেই কষ্টের অনুভূতিটা সে জানতে চায়। তাতে তার কি লাভ আমি জানি না। আচ্ছা সৌরভবাবু, আপনার বাবা কি কোনোভাবে আগের সেই একইভাবে মারা যাওয়া ভদ্রলোক জ্যোতিরঞ্জন বাবুকে চিনতেন? না, যদিও আপনি বলছিলেন আপনি এই বিষয়ে কিছু জানেন না, তবুও এমন কোনো নাম কি ওনার মুখে আপনি কখনো শুনেছিলেন? আর না অফিসার, আমি এমন নাম শুনেছি বলে তো মনে পড়ছে না। দুটো খুন, খুনের পদ্ধতি এক, অথচ ভিকটিমেরা কেউ কাউকে আদেও চিনত না। স্ট্রেঞ্জ। আরো একখান বিষয়, এই ঘরের সোফা থেকে ফিঙ্গারপ্রিন্ট, মৃতদেহের আশেপাশে খুনির ফুটপ্রিন্ট পাইছি। সৌরভবাবু তো কইলেন উনারা ডেড বডি দেখার পর কেউ কাছে যাননি, বরং থানায় কল করছিলেন। আচ্ছা, খুনি যদি পরিচিত কিংবা পরিচিতা না হন, তাইলে তারে এইভাবে ঘরের ভিতর খাতির কইরা ঢুকতে দিল কেন? শুধু সৌরনীল বাবুই না, জ্যোতিরঞ্জনের কেস ফাইলেও তার বাড়ির আরামকে দাঁড়ায় এই ফিঙ্গারপ্রিন্ট ফুটপ্রিন্ট পাওয়া গেছিল। আর সৌমিক বাবু তো কইলেন যে দুটো ম্যাচ কইরা গেছে। তার মানে এইটা স্পষ্ট যে খুনি একজনাই। হ্যাঁ, কিন্তু মোটিভটা কি? মোটিভ অদ্ভুত। এই খুনের মোটিভ অজানা। এখন একমাত্র একটাই উপায়। কর্নেল? হ্যাঁ, কর্নেল নীলাদ্রি সরকার। এই রহস্যের জট একমাত্র উনিই ছাড়াতে পারবেন অফিসার। ঠিক আছে, আমি এভিডেন্সগুলো ল্যাবে পাঠানোর ব্যবস্থা করছি। আশা করি খুব শীঘ্রই আমাদের আবারও দেখা হবে। অফিসার বেরিয়ে গেলে আমরাও সকলকে বিদায় জানিয়ে আমার সাদা ফিয়ট গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম। সাথে অবশ্যই হালদার মশাইও ছিলেন। কর্নেলের ইলিয়ট রোডের অ্যাপার্টমেন্টে যখন এসে পৌঁছলাম, তখন ঘড়িতে সময় দেখাচ্ছে দুপুর 12টা। কলিং বেল বাজাতেই ষষ্ঠীচরণ এসে দরজাটা খুলে দিল। আমরা ঘরে প্রবেশ করতেই দেখি কর্নেল এক মনে একটি কাঁচের জারের সামনে দাঁড়িয়ে কি যেন দেখে চলেছে। আমরা ঘরে প্রবেশ করতেই শুনতে পেলাম জারের গায়ে হাত বুলাতে বুলাতে তিনি বলে চলেছেন, রহস্যের জাল যখন নানান আকারে একে অপরের সাথে জড়িয়ে থাকে, খুঁজে দেখো জয়ন্ত, সেই জালের ফাঁদে আটকে রয়েছে কোনো এক হতভাগ্য শিকার। জালই বটে,
কাঁচের জারটা হাতে নিয়ে পেছন ফিরে তাকালো কর্নেল। আমি আর হালদার মশাই সবিস্ময়ে দেখলাম কাঁচের জারে একটি মাকড়সা, বেশ বড় আকারের। অন্তত আমাদের কলকাতায় বাড়ির মধ্যে কিংবা নিদেনপক্ষে বাথরুমে দেখা মাকড়সার থেকে ঢের গুণে বেশি বড় আর লোমশ। আমাদের হাতের ইশারায় বুঝতে বলে কর্নেল হাতের জারটা সোফার সামনে রাখা কাঁচের টেবিলটাতে রেখে আমায় উদ্দেশ্য করে বললেন, আচ্ছা জয়ন্ত, বলো তো এটা কোন প্রজাতির মাকড়সা? কি করে বলি বলুন তো কর্নেল, আমি কি আপনার মতো নেচারোলজিস্ট? আপনি প্রকৃতিপ্রেমী মানুষ, আপনিই বলুন। তাছাড়া এই কিম্ভূত কিমাকার জীবটি আপনি পেলেনই বা কোথায়? কিম্ভূত কিমাকার বলছো? হবে হয়তো, তবে আমার কাছে শুধুই একজন প্রকৃতির জীব, এই যেমন তুমি, আমি কিংবা হালদার মশাই, অথবা সেই অজ্ঞাত পরিচয় খুনি যে দুটো খুন ইতিমধ্যেই করে ফেলেছে। চিন্তার বিষয় বটে কর্নেল। ঠিক এই মাকড়সাটার মতো। এর নাম কি জানো তোমরা? ব্ল্যাক উইডো স্পাইডার। বাংলায় মানে করলে দাঁড়ায় বিধবা মাকড়সা। এর একটা কামড়ের ফলে বাচ্চা কিংবা বৃদ্ধ স্থানীয় ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। দেখো কি সুনিপুণভাবে জাল বুনছে বেটা। এই জালে আকৃষ্ট হয়ে ছুটে আসে পোকামাকড়ের দল। দক্ষিণ ইউরোপ থেকে আমার এক প্রকৃতি বিজ্ঞানী বন্ধু এটি উপহার হিসেবে আমায় পাঠিয়েছেন। আচ্ছা গে বলো, প্রোগ্রেস কত দূর? কর্নেল, কেস ক্রমশই জটিল হয়ে যাচ্ছে যে। ঠিক এই আপনার মাকড়সার জালের মতোই বড়ই জটিল সে ধাঁধা। খুনি একজন মহিলা এবং তিনি ভিকটিমকে ঠেসে ধরে তার মুখের ভেতর তেল ঢেলে তার শ্বাসনালীর কার্যকারিতা বন্ধ করে তার মৃত্যু নিশ্চিত করেছে। মুখের ভেতর তেল ঢেলে মৃত্যু নিশ্চিত করা? ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং জয়ন্ত। বন্দুক নয়, ছুরি নয়, এমনকি গলা টিপেও নয়, এক বোতল তেল ঢেলে কাউকে যে মারা যায়, এমন ঘটনা কিন্তু বিরল বটে। ঘটনার সময়গুলোতে ভিকটিম একাই ছিলেন, তাই না জয়ন্ত? হ্যাঁ কর্নেল, কিন্তু তিনি একা ছিলেন। শুধু তাই নয়, ভিকটিমদের মারার পর সে আবার তাদের পরিবারকে মৃত্যুর খবরটাও দিত। এমনকি মৃত্যু নিশ্চিত করতে ধারালো কিছু দিয়ে আলজিপ টেনে ধরে রাখত, যাতে সেই তেলটা সরাসরি শ্বাসনালীতে জমা হয়। আবার তার মাথা ঠেসে ধরত মাটিতে। দুটি মার্ডার কেসে ঘটনাস্থল থেকে পাওয়া ফুট এবং ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে দেখা গেছে দুটোই একজন ব্যক্তির, অর্থাৎ দুটো খুন একজন ব্যক্তিই করেছে। তার মানে সে আগে থেকেই টার্গেটদের সমস্ত গতিবিধি নজরবন্দি করে রাখত। কর্নেল, আমিও তো তাই কইতেছিলাম। খুনও করছে, আবার ভালো মানুষ সাইজা খবরও দিতাছে। বলি ব্যাপার খান কি কর্নেল? ভিকটিমদের শরীরের মধ্যে যে তেল ঢালা হচ্ছে সেগুলো কি তেল সেটা কি জানা গিয়েছে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, খুন করার পর নিশ্চয়ই ভিকটিমদের বাড়ির কাছাকাছি কোনো একটা এসটিডি বুথ থেকে সে কল করেছিল। সেসব জায়গায় পুলিশ খোঁজ নিয়েছে? আমার তৃতীয় প্রশ্ন, টেলিফোন অপারেটর অফিসে ফোন করলে অন্তত খুব সহজেই কোন এসটিডি বুথ থেকে কল করা হয়েছিল সেটা জানা যাবে খুব সহজেই। আমি আজই ওই দুই ভিকটিমদের ঘটনার দিন কোন কোন নাম্বার থেকে কল এসেছিল তার ডিটেল নিয়ে রাখব। পুলিশ তাদের মতো তদন্ত করছে, করুক, আমরা আমাদের মতো করব। আমরা আমাদের মতো এগোব। চতুর্থ প্রশ্ন, শুধুমাত্র মেয়ের গলা শুনে ওটা যে মেয়েই, সেই ব্যাপারে নিশ্চিত হওয়া যায় কি? যায় না। কেউ কি ওকে ঢুকতে কিংবা বেরিয়ে যেতে দেখেছে? সেই ব্যাপারে জানতে হবে। খুনি যদি ভিকটিমের অপরিচিত হয় তাহলে এইভাবে ঘরের ভেতর ঢুকে সে ভিকটিমকে মারতে পারে না। আচ্ছা, কি এভিডেন্স পাওয়া গিয়েছে? একখানা কাপড়ের টুকরো আর এক গাছি চুল কর্নেল। ওটি অবশ্য হালদার মশাইয়ের কীর্তি। কর্নেল, তাছাড়াও ভিকটিমের লালা পরীক্ষা করতে বলছি। তেল খান যে কিসের আমার জানতেই হইব। হালদার মশাই,
তেল তো অনেক রকমের হয়, সর্ষের তেল, নারকেল তেল, খাওয়ার জন্য রিফাইন অয়েল, মানে যাকে আমরা সাদা তেল বলি, এমনই আরো কত তেল। তাই এখানে তেল নিজেই যখন মার্ডার ওয়েপন, তখন পরীক্ষা করে জানাটা ভীষণ জরুরি। আপাতত আমাদের দুটো কাজ, পোস্টমর্টেম রিপোর্ট হাতে পাওয়া এবং এভিডেন্সগুলোর ল্যাব টেস্টের রিপোর্ট পাওয়া। তার আগে যদিও আমি টেলিফোন অপারেটরের অফিসে ফোন করে ভিকটিমদের দুটো নম্বরে খুনের দিনের সমস্ত ফোন কলের লিস্টটা চেয়ে নেব। উনি যতই ধুরন্ধর হোক না কেন, ধরা তাকে পড়তেই হবে। টেলিফোনটা সামনে টেনে নিয়ে একটি নাম্বার ডায়াল করলেন কর্নেল। এরপর খানিকক্ষণ কথা বলার পরে আমাদের দিকে চেয়ে বললেন, কালকেই জ্যোতিরঞ্জন এবং সৌরনীলের খুনের দিন ল্যান্ডফোনে যে কয়টি কল এসেছিল তার কল ডিটেল পেয়ে যাব। কিন্তু কর্নেল, কল তো এসেছিল ভিকটিমদের বাড়ির লোক যেখানে গিয়েছিল সেখানে। ভিকটিমদের ল্যান্ডফোনে তো কল আসেনি, তাই তাদের কল ডিটেল নিয়ে কি লাভ? কর্নেল, জয়ন্ত তো ঠিক কথাই কইছে। তোমরা আসল পয়েন্টটা বুঝতে পারছো না। টেলিফোন অপারেটর এইভাবে কোনো দুর্ঘটনা না ঘটলে কিংবা ক্রিমিনাল কেস না হলে উপযুক্ত আইনি পদক্ষেপ ছাড়া নাম্বার দেয় না। যাদের ল্যান্ড নম্বরে কল এসেছিল তারা ভিকটিমের আত্মীয় হয়। ওদের ফোন থেকে এত সহজে তাদের কল ডিটেল পাওয়া যাবে না। আচ্ছা, জ্যোতিরঞ্জন মাহাতোর বেলায় কি ঘটেছিল একটু বলো তো শুনি। জ্যোতিরঞ্জন বাবু ছিলেন এক্স এমপ্লয় অফ কলকাতা ফুড কর্পোরেশন। ঘটনার দিন ওনার স্ত্রী গিয়েছিলেন ওনার বোনের বাড়ি কালীঘাটের দিকে। সেই সময় ওনার ওই বোনের বাড়িতেই কলটা এসেছিল। হ্যাঁ, এদিকে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলছে খুনি ঘরে ঢুকে বেশ কিছুক্ষণ ভিকটিমের সাথে কথা বলেছিল। অতএব ধরা যেতেই পারে সে ভিকটিমের পূর্ব পরিচিত কিংবা পরিচিতা। ভিকটিমের খুনের দিন যা যা কল এসেছিল তার ডিটেল এই কারণে চাইলাম যাতে অন্তত একটা ক্লু পাই, বিশেষ করে তাদের অতীতের কোনো ঘটনা কিংবা এমন কোনো ব্যক্তির সাথে যোগাযোগ যাই তদন্তের নতুন দিক এনে দিতে পারে। ভিকটিমদের আত্মীয়, মানে যাদের ল্যান্ড নাম্বারে কল এসেছিল, সেগুলো যে এসটিডি বুথ থেকেই এসেছিল এতটা জোর দিয়ে বলার কারণটা কি? খুনি তো নিজে ভিকটিমের ল্যান্ডফোন থেকেও এই কল করতে পারে। আর তাছাড়া ঘটনার দিন এই ভিকটিমদের বাড়ির লোক যে বাড়িতে ছিলেন না, সেই ব্যাপারে এত নিশ্চিত কি করে হচ্ছে পুলিশ? দ্বিতীয় ভিকটিম অর্থাৎ সৌরনীল বাবুর ছেলে এই কথা নিজের মুখে জানিয়েছিলেন। তাছাড়া লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের তদন্তকারী অফিসার সৌমিক দাস নিজে ভেরিফাই করেছেন এই তথ্য। নইলে এতটা জোর দিয়ে তিনি বলতে পারতেন না। তাহলে দুটো জিনিস দাঁড়ায়। এক হচ্ছে যাদের কল করা হয়েছিল তাদের কলার আইডি লাগানো ছিল যেখানে নাম্বার ফুটে উঠেছিল, আর দ্বিতীয়ত সেই নম্বরে নিশ্চয়ই কল ব্যাক করে দেখা হয়েছিল যে সেগুলো এসটিডি বুথের নম্বর। তাহলে সেই সব বুথে পুলিশ কি আদৌ গিয়েছিল ভেরিফাই করতে? সেটা তো জানি না কর্নেল। তাহলে আর কি জানলে জয়ন্ত? যাই হোক, গিয়েও যে বিশেষ লাভ হবে না সে কথা জোর দিয়ে বলতে পারি না। ইন্টারোগেশন যা করার পুলিশ করেছে, বাকি রইল বডিগুলোকে পোস্টমর্টেম করে রিপোর্ট বের করা। বিশেষ করে সেই তেলটা কিসের জানতেই হবে। আবারও ল্যান্ডফোনটা টেনে নিয়ে কর্নেল রিসিভারটা ঘুরিয়ে লালবাজারের নম্বরে কল লাগালেন। হ্যালো, আমি কর্নেল নীলাদ্রি সরকার, ডিটেকটিভ ডিপার্টমেন্টের সৌমিক দাসের সাথে একটু কথা বলতে চাই। আমি সৌমিক, বলুন কর্নেল সাহেব। যেসব এসটিডি বুথ থেকে কল এসেছিল সেগুলো যে বুথ থেকেই করা হয়েছিল, মানে যা ভিকটিমের ছেলে কিংবা প্রথম ভিকটিমের স্ত্রী জানিয়েছিল, তারা সেই ব্যাপারে এতটা নিশ্চিত হচ্ছেন কি করে? দেখুন কর্নেল, প্রথম কেসটাতে আমি ছিলাম। কেস ফাইল ঘেঁটে যতদূর বুঝতে পারলাম যে যাদের ল্যান্ডফোনে কল করা হয়েছিল তাদের কলার আইডি লাগানো ছিল। তারা পরবর্তীকালে সেই সব নাম্বারে কল ব্যাক করলে সেখান থেকে বলা হয় যে সেগুলো এসটিডি বুথের নাম্বার। আপনারা ঘটনার সত্যতা যাচাই করতে সেই সব বুথে কি জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছিলেন? না, আসলে এভিডেন্সগুলো নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম। তবে একটা ছোট্ট সূত্র পেয়েছি কর্নেল।
দ্বিতীয় ভিকটিমের হাতের মুঠোয় যে ছেঁড়া কাপড়ের টুকরা চুল পাওয়া গিয়েছিল, সেগুলোর ল্যাব রিপোর্ট চলে এসেছে খানিক আগে। চুলটা নকল, আর কাপড়টা একটা শাড়ির টুকরো, কটন ফেব্রিকের শাড়ি। কর্নেল, এমনটাই অনুমান করেছিলাম, নকল চুল। আচ্ছা অফিসার, একজন মেয়ে কেন নকল চুল পরবে বলতে পারেন? তার তো নিজের স্বাভাবিক চুল রয়েছে। হ্যাঁ, ব্যাপারটা আমাকেও ভাবাচ্ছে কর্নেল। চুলটা নাইলনের, ওই অনেকটা যাত্রা বা থিয়েটার করার সময় যেসব চুল ভাড়া নেওয়া হয় না, তেমনটাই বলতে পারেন। কিংবা অনেক অনেক কাপড়ের দোকানগুলোর বাইরে যেসব ম্যানিকুইনের মাথায় নকল চুল দেখা যায়, খানিকটা তেমন। খুনের পদ্ধতি এবং ফিঙ্গার আর ফুটপ্রিন্ট কিন্তু এটাই বলছে অফিসার, যে খুনি একজন। যাই হোক, আপনারা আপনাদের মতন তদন্ত করুন, আর আমি আমার মতো করছি। আপনি আপাতত আমায় এসটিডি বুথের নাম্বারগুলো দিন। ওকে, ঠিক আছে, লিখুন। হাতের ইশারায় আমায় নাম্বারগুলো লিখতে বললে আমিও আমার পকেট থেকে ডায়েরির একটা সাদা পাতা আর বুক পকেটের কলম এগিয়ে দিলাম কর্নেলের দিকে। কর্নেল নাম্বারটা লিখে নিয়ে আবারও অফিসার সৌমিক দাসকে জিজ্ঞাসা করলেন, এই এসটিডি বুথগুলোর লোকেশন জানেন নিশ্চয়ই? হ্যাঁ, একটা বালিগঞ্জের দিকে আর একটা সল্টলেকের দিকে। একটাতে গেলেই হবে, কারণ খুনের ধরন যখন এক, তাহলে খুনিও এক। অনেক ধন্যবাদ আপনাকে। পোস্টমর্টেম করার পর নিশ্চয়ই ভিকটিমের মুখে কি তেল ঢেলে দেওয়া হয়েছিল সেটা জানা গিয়েছে, মানে বিশেষ করে জ্যোতিরঞ্জন বাবুর ক্ষেত্রে। তার নিশ্চয়ই পোস্টমর্টেম রিপোর্ট এতদিনে হাতে পেয়ে গিয়েছেন আপনি। হ্যাঁ, খানিক আগেই পেলাম। দ্বিতীয় ডেড বডির পোস্টমর্টেম রিপোর্ট আসতে একটু সময় লাগবে। সেটা ঠিক আছে অফিসার, কিন্তু কি তেল? পেপারমিন্ট অয়েল কর্নেল। হোয়াট? পেপারমিন্ট? মানে যে তেলে মেনথল জাতীয় উপাদান রয়েছে, যা কিনা হেডেক এবং মাসেল ক্র্যাম্প মানে পেশির টান টান অবস্থা থেকে শিথিলতা দান করে, অর্থাৎ ব্যথা নিরাময় তেল। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। হ্যাঁ কর্নেল, খুনি হঠাৎ এই ধরনের তেল ভিকটিমকে জোর করে খাইয়ে তার আলজিভ টেনে ধরে শ্বাসনালী ব্লক করিয়ে মৃত্যু নিশ্চিত করছে, এমন ঘটনা তো আগে কখনো শুনিনি। ব্যথা নিরাময় তেল, যা বিভিন্ন কোম্পানি তৈরি করে। এরা বিভিন্নভাবে সেগুলো মার্কেটে ছাড়ে। যেগুলো মার্কেট পায় না, তারা সেলস বয় বা গার্লদের দিয়ে সেগুলো বিক্রি করায়। তাদের বিভিন্ন এলাকার সার্কুলার ভাগ করা থাকে, সেই অনুযায়ী এক একজন এক একটি এলাকার বাড়িগুলোতে সেল করে। ট্রেনে কিংবা বাসে, সেখানেও সেই একই নিয়ম প্রযোজ্য। পিওরেস্ট ফর্ম অফ পেপারমেন্ট অয়েল কোন কোন কোম্পানি তৈরি করে সেটা জানতে হবে। যদিও বাইরে থেকেও কেউ কাজটা করতে পারে, তবুও আমাদের দিক থেকে সম্ভাব্য প্রতিটা বিষয়কে খুঁটিয়ে দেখতে হবে। খানিকটা হয়তো খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো অবস্থা, কিন্তু তবুও আমাদের নিজেদের দিক থেকে চেষ্টা তো চালাতেই হবে। আর হ্যাঁ, আজকে সন্ধ্যের চাটা না হয় এখানেই খাবেন অফিসার। বালিগঞ্জ এখান থেকে কাছে, আর সল্টলেকে তো জয়ন্ত থাকেই। সল্টলেকের দিকটা ও কভার করুক, আমি আর হালদার মশাই বালিগঞ্জের দিকে গিয়ে একটু খোঁজ খবর নিয়ে আসি। আপনি আজ লিস্টটা আমায় দেবেন, তাতে কাজে সুবিধে হবে। এই মুহূর্তে ভিকটিমদের বাড়ির লোকেদেরও সন্দেহের বাইরে ফেলা যাচ্ছে না। কিন্তু একটা বিষয়, যদি কোনো ব্যক্তিগত স্বার্থ কিংবা সম্পত্তির কারণে ভিকটিমদের বাড়ির কেউ ভাড়াটে খুনি নিয়োগ করে থাকে, তাহলে সে এত কষ্ট দিয়ে ভিকটিমদের তেল খাইয়ে শ্বাসরোধ করে অন্তত মারত না। আর তাছাড়া বোঝাই যাচ্ছে যে খুনির সাথে এদের অন্তত যোগাযোগ সেভাবে না থাকার কথা। তাছাড়া আরও একটি বিষয়, খুনি তাদের চেনা কেউ। এই মুহূর্তে ভিকটিমদের পাস্ট ঘাঁটতে গিয়ে দেরি হয়ে যাবে, হয়তো এমন খুন আরও একটা হতে পারে। ভিকটিমদের ছেলেমেয়েরা তাদের বাবা কোনো কুকীর্তি করে থাকলেও সেটা জানার কথা নয়। এখন উপায় ওই একটাই, তেল উৎপাদনকারী কোম্পানিগুলোর লিস্ট তৈরি করা, যারা আমাদের কলকাতায় এমন ধরনের তেল সাপ্লাই করে, কিংবা এখানকার কোনো কোম্পানি কিনা সেটাও জানতে হবে। 2, ঘটনার দিন ওই তেল নিয়ে কারা কারা সল্টলেক কিংবা বালিগঞ্জের দিকে এসেছিল সেটা জানা। ইনকেস যদি এমন কোনো তেল উৎপাদনকারী সংস্থা হয় যে কিনা সেইভাবে মার্কেটে প্ল্যাটফর্ম পায়নি,
এবং ট্রেনে বাসে এই ধরনের সেলস পার্সনদের দিয়ে ফেরি করে। বাকি রইল বুথ। ওনারা যেখানে কাজ করতেন সেখানেও যেতে হতে পারে। ভুলে যাবেন না অফিসার, আমাদের প্রতিটা সম্ভাব্য দিক খুঁটিয়ে অনুসন্ধান করতে হবে যদি কোনো ইনফরমেশন পাওয়া যায়। ঠিক আছে, আপনি তদন্ত চালিয়ে যান কর্নেল। সন্ধে দেখা হচ্ছে তবে। ততক্ষণে ডাইনিং টেবিলে 3 থালা ধোঁয়া ওঠা ভাত রেখে গিয়েছে ষষ্ঠীচরণ। সেদিকে এক ঝলক দেখে নিয়ে কর্নেল আমায় বললেন, শোনো জয়ন্ত, এই মুহূর্তে লাঞ্চ করার পরে তুমি সল্টলেক যাবে, ওই এসটিডি বুথে যাবে। সমস্ত ইনফরমেশন নিয়ে সৌরনীলবাবু পূর্ত ভবনে কাজ করতেন, ওখানে যাবে। দুটোই কাছাকাছি। আমি আর হালদার মশাই বালিগঞ্জের দিকটা কভার করে সল্টলেকে পূর্ত ভবনের অফিসে মিট করব। কেমন? আবার ফিরেও তো আসতে হবে। সন্ধ্যায় অফিসারকে আসতে বলেছি। সত্যি এই কেসের চক্করে সারাদিন পেটে কিচ্ছু পড়েনি আমার। ষষ্ঠীচরণের হাতের রান্না তারিফ করতে হয়। পেট ভরে মাংস ভাত খেয়ে যখন আমার গাড়িটা নিয়ে সল্টলেকের দিকে রওনা দিলাম, তখন দুপুর 1টা। ট্রাফিক সিগন্যালে বেশ খানিকক্ষণ ঠিক করুণাময়ীর কাছে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। পকেট থেকে 1 প্যাকেট সিগারেট বার করে তার মধ্যে থেকে একটা ঠোঁটে গুজে অগ্নিসংযোগ করতেই যাব, ঠিক সেই সময় গাড়ির জানলার কাঁচে ঠক ঠক শব্দ শুনে তাকিয়ে দেখি এক ফেরিওয়ালা। বাবু, আমাদের ইউরেকা কোম্পানির তরফ থেকে গাঁটে ব্যথা, শরীরের যে কোনো অংশের ব্যথা বেদনা নিরাময়ের জন্য আমাদের কোম্পানি একটি বিশেষ তেল লঞ্চ করেছে। আপনি যদি একটি স্যাম্পেল ব্যবহার করেন আপনার জন্য কিংবা বাড়ির কারোর জন্য, তাহলে উপকৃত হবেন। না, লাগবে না, আমার তেমন কোনো সমস্যা নেই। চোখ তুলে তাকিয়ে দেখি এক ছোকরা গোছের ছেলে আমার জানলার বাইরে দাঁড়িয়ে রয়েছে, কাঁধে ব্যাগ। দেশে চাকরির যা অবস্থা, তাতে এমন দৃশ্য দেখতে পাওয়া অস্বাভাবিক কিছু নয়। সে আবারও অনুনয়ের ভঙ্গিমায় বলে উঠল, নিন না স্যার, একটা নিলে আমার টার্গেট অ্যাচিভ হবে। আমার খুনের সেই ঘটনা মনে পড়তে জিজ্ঞাসা করে উঠলাম, তোমাদের এই তেলে কি কি ইনগ্রেডিয়েন্ট রয়েছে? এটা পেপারমেন্ট তেল স্যার, এই একটা নিয়ে দেখুন না। পেপারমেন্ট তেল শব্দটা শুনে এইবার চমকে উঠলাম। ততক্ষণে সিগন্যালের রং পাল্টে সবুজ হয়েছে, এবার আর থামা চলবে না। আমি তক্ষুনি তাকে বললাম, এই শোনো শোনো শোনো, আমার কাছে ভালো ক্লায়েন্ট রয়েছে যে তোমার সব তেল কিনে নেবে। এসো, আমার গাড়িতে উঠে বসো। কিন্তু স্যার, আমি আপনার গাড়িতে না, মানে এত কিন্তু কিন্তু করো কেন বলো তো? আমায় তোমার শুভাকাঙ্ক্ষী ভাবতে পারো। সে কোনো মতে মাথা ঝাঁকিয়ে গাড়িতে এসে বসতেই আমি গাড়ি চালালাম সল্টলেকের দিকে। মনে অনেক প্রশ্ন, কিন্তু আমি জানি আমি কি করতে চলেছি। এটাই সুযোগ, বলা ভালো শেষ সুযোগ, একটা জবরদস্ত ক্লু। এতক্ষণে হয়তো কর্নেল আর হালদার মশাই বালিগঞ্জের দিকে বেরিয়ে গিয়েছেন। তাদের এখন কল করলেও পাওয়া মুশকিল। উপায় একটাই, সল্টলেকে পৌঁছে ওনাদের পূর্ত ভবনে নয়, আমার ফ্ল্যাটে আসতে বলবো। আমি আরও স্পিডে গাড়ি চালাতে শুরু করলাম। ছেলেটা আমতা আমতা করে আমায় প্রশ্ন করলো, আমরা কোথায় চলেছি স্যার? এই ই ব্লকের দিকে, আমার অ্যাপার্টমেন্টে। ওখানে কেন স্যার? কারণ তোমার ক্লায়েন্টরা সেখানেই আসবেন তো। তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। সবার আগে বলো তোমার নাম কি? আগে বিরূপ সাহা। আমি মনে মনে ভাবতে লাগলাম, সার্থক নাম বটে। জীবনে ভালো কিছু হোক না হোক, বেচারার ভাগ্য বড়ই বিরূপ। তবে মুখে কিছু বললাম না। আচ্ছা বিরূপ, এই পেপারমেন্ট তেল প্রস্তুতকারক সংস্থা আর কে কে রয়েছে এই মুহূর্তে? কেন স্যার? যেটা বলছি সেই উত্তর দাও না আগে। আমি যতদূর জানি এই মুহূর্তে কলকাতায় দাঁড়িয়ে এমন উপাদান দিয়ে ব্যথানাশক তেল আর দুটো নেই স্যার। তোমার সেলস স্পিচ আমি শুনতে চাইনি, আসল ইনফরমেশনটা জানতে চাইছি। না স্যার, সেখানে বলি আওড়াচ্ছি না। অন্যান্য কোম্পানিতে এই পেপারমেন্ট তেলের সাথে সাধারণ নিম্নমানের তেল আর সাথে ল্যাভেন্ডারের গন্ধ প্রয়োগ করে থাকে। এই তেলে কিন্তু তেমন কোনো গন্ধ নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে পিওর পেপারমেন্ট অয়েল উইথ জিরো অ্যাডেড ল্যাভেন্ডার, আর্নিকা এবং অন্যান্য উপকরণ একমাত্র পাবেন আমাদের ইউরেকা কোম্পানির এই তেলে। বাহ, তাহলে তো ভালোই। আচ্ছা, গত মাসে এবং এই মাসের আজকের দিনে মানে তোমার কোন কোন জায়গা ঠিক করা ছিল? আমি যতদূর জানি সেলসে একটি করে নির্দিষ্ট প্লেসের বাড়িগুলোকে টার্গেট করা হয়ে থাকে।
হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন স্যার। তবে আজ আমাদের সল্টলেক এরিয়াটা কভার করার ছিল, কিন্তু আগের মাসে তো বালিগঞ্জের দিকে ছিল স্যার। গোটা মাস জুড়ে একটা গোটা এরিয়াতে আমরা আমাদের প্রোডাক্টগুলো বিভিন্ন জনের হাত দিয়ে পাঠাই যাতে সেল হয়। এমনকি ডিউটি আওয়ার্সের পরেও অতিরিক্ত উপার্জন বা ইনসেন্টিভের জন্য ট্রেনে বাসেও ফেরি করি। এইবার আমি আনন্দে প্রায় চিৎকার করে আর্কিমিডিসের মতো বলে উঠলাম, ইউরেকা ইউরেকা ইউরেকা, পেচ পেচ পেচ। ছেলেটা আমার এমন পাগলামো দেখে হাঁ করে চেয়ে রইল আমার দিকে। আমি তাকে সহাস্যে বলে উঠলাম, আরে তোমার কোনো লস হবে না ভাই, শুধু আমায় একটু সাহায্য করতে হবে। কি স্যার? ওই যে দূরে একটা এসটিডি বুথ দেখা যাচ্ছে, ওখান থেকে তোমার বসকে ফোন লাগাতে হবে। কেন স্যার? খুন, একটা খুনের তদন্তে তুমি আমাদের সাহায্য করতে চলেছ বিরূপ। খুন? হ্যাঁ খুন। কলকাতা শহরের বুকে ভিকটিমকে জোর করে তার মুখে তেল ঢেলে দিয়ে তার শ্বাসরোধ করে মারা হয়েছে। তদন্তে পাওয়া গিয়েছে সেটি পেপারমেন্ট তেল ছিল। তুমি কল করে বলবে ওই দিন যারা যারা দায়িত্বে ছিল তাদের নাম তোমায় জানাতে। কিন্তু আমি কেন স্যার? তোমার কোনো ভয় নেই বিরূপ, আমি সংবাদপত্রের লোক, পুলিশ নই। তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি শুধু এই ইনফরমেশনগুলো পেতে চাই। স্যার, আমাদের সার্কুলার ভাগ করা থাকে। আর যেমন সল্টলেক ছিল, আমাদের আশেপাশে আরও অনেকে এদিক সেদিক ছড়িয়ে রয়েছে। আজ কে কে রয়েছে সে তো আমি নিজেও বলে দিতে পারি। আমি ছাড়াও বিজয়, পাণ্ডুদা, শতরূ এবং আরও অনেকে। তবে পাণ্ডুদা এখন এসে পৌঁছায়নি, হয়তো খানিক বাদে এসে পড়বে। আচ্ছা, কোনো মেয়ে কি রয়েছে? না স্যার, এই মুহূর্তে তো নেই। তবে এর আগে একজন ছিলেন, পাণ্ডুদার স্ত্রী শুভ্রাংশী। শুভ্রাংশী ছিলেন বলছো কেন? বৌদি কাজ ছেড়েছেন বেশ কয়েক বছর হলো। পাণ্ডুদা নামী শিল্পী ছিলেন, খুব ভালো মূর্তি করতে পারতেন তিনি। তবে সমাজ তাকে এই পথে আনতে বাধ্য করল। শুভ্রাংশী নামটা কেন জানি না বড্ড চেনা ঠেকল। কোথায় যেন শুনেছি, ঠিক মনে করতে পারলাম না। ততক্ষণে গাড়ি এসে থেমেছে একটি এসটিডি বুথের সামনে। আমি গাড়ি থেকে নেমে এগিয়ে গেলাম সেই দিকে। এই চত্বরে আরেকটু এগিয়ে গেলেই জ্যোতিরঞ্জন মাহাতোর বাড়ি। আমি হিসেব করে দেখলাম এই বুথ লোকেশনের একদম কাছে। আমি এগিয়ে গেলাম সেই দিকে। হাতে অনেকগুলো কাজ, অনেকগুলো প্রশ্নের উত্তর পাওয়া বাকি। সবার আগে আমি কর্নেলের টেলিফোন নাম্বারে ফোন লাগালাম। কর্নেলের কলার আইডি লাগানো রয়েছে। আমার কাছেও যেই নাম্বার থেকে ফোন এসেছিল, মানে ভিকটিম জ্যোতিরঞ্জন মাহাতোর স্ত্রীর বোনের বাড়ি এবং সৌরভ মাইতির শ্বশুর বাড়ি, সেই দুটো নম্বর আমার কাছে ছিল। কর্নেলের কাছেও তার কপি রয়েছে। আমি সবার আগে বুথে ঢুকে কর্নেলের নাম্বারে কল করলাম। খানিক বাদে কল তুলল ষষ্ঠীচরণ। আমি জয়ন্ত গো, তোমার কাগজের দাদাবাবু। কর্নেল আর হালদার মশাই কি বেরিয়ে গিয়েছেন? দাদাবাবু এই সবে মাত্র তো বেরোলেন, বোধহয় গাড়ি বার করতেছেন। ও এক্ষুনি ডাকো, এক্ষুনি ডাকো, বলো খুব আর্জেন্ট। আচ্ছা ধরেন দাদাবাবু, আমি ডাকতেছি। হ্যালো জয়ন্ত, কি ব্যাপার? ব্যাপার অনেক গভীর কর্নেল, শুরু থেকে পুরোটা শুরু করতে হবে। এরপর এতক্ষণ আমার সাথে যা যা ঘটেছে সবটা খুলে বললাম। কর্নেল উদ্ভাসিত হয়ে বলে উঠলেন, ব্রাভো জয়ন্ত, ব্রাভো! এ যে দেখছি রীতিমতো কোইন্সিডেন্স। হ্যাঁ কর্নেল, ছেলেটা আমার সাথেই রয়েছে। আশা করি কিছু একটা ক্লু নিশ্চয়ই পাবো। আপনাদেরকে আর কোথাও যেতে হবে না। সব সূত্রই যখন এক সুতোয় গাঁথা, তখন শুরুটা না হয় এখান থেকেই করা যাক, কি বলেন? আর একটা জিনিস একবার চেক করে বলুন তো, আপনার কলার আইডিতে যে নম্বরটা ফুটে উঠেছে সেটা খানিক আগে যে দুটো নম্বর পেয়েছেন তার সাথে মিলছে কিনা। একটু দাঁড়াও, দেখছি। হ্যাঁ জয়ন্ত, সল্টলেকের এসটিডি বুথ থেকে যে কলটা করা হয়েছিল সেই নাম্বার আর এই নাম্বার যে এক। কর্নেল, বাকিটা আমি দেখে নিচ্ছি। আপনি হালদার মশাইকে নিয়ে এক্ষুনি চলে আসুন। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, সাথে সৌমিক বাবুকেও নিয়ে আসছি। তাহলে তো খুব ভালো হয়। কট করে ফোনটা কেটে যেতেই আমি বাইরে এসে টাকা মিটিয়ে বুথের ভদ্রলোককে বললাম, আচ্ছা, গত মাসে এখানে যে খুনের ঘটনা ঘটেছিল এই ব্লকের ওই জ্যোতিরঞ্জন মাইতি, ওই দিন সকালে কোনো মহিলা আপনার বুথে এসেছিলেন? কতজনই তো আসে বাবু,
অত শত দেখিনি, অবশ্যই ভদ্রলোককে চিনি, এই পাড়াতেই তো থাকেন, আমার দোকানে প্রায়ই আসতেন। আপনার দোকানে কেন আসতেন? কারণ এই বুথ চালিয়ে আর কতই বা রোজগার হয়, তাই সাথে সিগারেট, বিড়ি আর নানান তামাক জাতীয় দ্রব্য রাখি। উনি সিগারেট কিনতে আসতেন। আচ্ছা, তবু একটু মনে করুন না, ওই দিন কেউ এসেছিল? কোনো মহিলা? যদি কিছু মনে পড়ে। ছাড়া এইসব ঝামেলায় আমায় জড়াবেন না দয়া করে। দাদা, আমি পুলিশ নই, রিপোর্টার। কিছু অস্বাভাবিক তো আপনার চোখে পড়বে। স্বাভাবিক কি অস্বাভাবিক জানি না মশাই, তবে একটা মেয়ে ছেলে এসেছিল দোকানে। কটার সময় বলুন তো? ওই 7টা হবে। তাতে অস্বাভাবিকের কি দেখলেন? তেমন কিছু না, ওর কাঁধে একটা ব্যাগ ছিল, মনে হয় ফেরিওয়ালি। মানে সেলস গার্ল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই আর কি। তারপর? ওর হাতে তেল চ্যাট করছিল। আমার এই ঘটনা মনে আছে তার একটাই কারণে, কারণ ওকে কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছিল। ফোন করে টাকা দেওয়ার পর সেই টাকাতে তেল লেগে গিয়েছিল বলে ওকে অন্য নোট দিতে বলেছিলাম। এমনকি বুথের হাতলের গায়ে আর ফোনেও তেল লেগে গিয়েছিল। এই নিয়ে বেশ খানিক তর্কও তার সাথে লাগে। তারপর নোট চেঞ্জ করে দিয়েছিল? না, নোট নয়, কয়েকটা খুচরো পয়সা দিয়ে বিল মিটিয়েছিল সে। তাকে কেমন দেখতে একটু বলতে পারবেন? আমি ততক্ষণে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে হাত নেড়ে কাছে ডাকলাম। দোকানি বলে উঠল, মুখটা বেশ মিষ্টি, বুঝলেন? গোল মুখ, হাসলে গালে টোল পড়ে, পাতলা ঠোঁট, তবে মুখের তুলনায় শরীরটা কিন্তু বেশ রোগা। আমি আর চোখে বিরূপের দিকে তাকালাম। বুঝতে পারলাম ও কিছু বলতে চায়। আমি আবারও দোকানিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, উনি কি পরে এসেছিলেন? যতদূর মনে পড়ছে শাড়ি। শাড়ির রংটা বলতে পারবেন? অত মনে নেই দাদা। ঠিক আছে ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। স্যার, এটা হুবহু পাণ্ডুর বউ শুভ্রাংশীর মতো দেখতে কারোর বর্ণনা দিচ্ছে দোকানে, কিন্তু উনি তো কাজ ছেড়ে দিয়েছিলেন বহু আগে। পাণ্ডু, শুভ্রাংশী সব এক সুতোয় জড়ানো। আচ্ছা, এই পাণ্ডু লোকটা কেমন? একদম খ্যাপাটে স্যার, বদমেজাজি। তবে এর পেছনে একটা বড় গল্প আছে স্যার। আমাদের ইউনিটে যারা কাজ করে সবাই জানে। কি গল্প? প্রথম জীবনে উনি একজন বড় মাপের শিল্পী ছিলেন, বেশ নামডাক ছিল তার। ওই স্কাল্পচার না কি বলে ওই সব আর কি, মূর্তি গড়তেন। এমনকি মানুষের ছাঁচ নিয়েও মূর্তি গড়তে পারতেন তিনি। এছাড়া সিনেমা সিরিয়ালেও কাজ করেছেন টুকটাক। বউটাকে খুব ভালোবাসতেন, তবে পরে শুনেছিলাম নাকি কোনো কারণে তাদের মধ্যে অশান্তি লেগেছিল। সমস্ত শিল্পীদের একটা সময় মুখ থুবড়ে পড়তে হয়। ওনার স্ত্রী মানে শুভ্রাংশী পথে নামলেন। সংসারটা তো চালাতে হবে, উনিও কাজে যোগ দিলেন। আমাদের এরিয়া ভাগ করা থাকতো। এই যেমন আমার আজ এই সল্টলেক এরিয়াটা কভার করতে হবে। আফটার অল টার্গেট কমপ্লিট না হলে কোম্পানি মাইনে দিয়ে রাখবেই বা কেন? এছাড়া ট্রেনে বাসেও বিক্রি করি আমরা, যাতে এরিয়ার বাইরে গিয়েও অন্তত টার্গেটটুকু পূর্ণ করতে পারি, আর অতিরিক্ত উপার্জন হয়। উনার স্ত্রীর সেই সময় বেশ কিছু পুরুষ সঙ্গী জুটে গিয়েছিল। তাদের সাথে সম্পর্ক কতটা গভীর হয়েছিল সেটা জানি না। এই নিয়ে প্রায় দুজনের মধ্যে অশান্তি লাগতো স্যার। উনার স্ত্রী মানে শুভ্রাংশীর যাদের সাথে সম্পর্ক গড়ে উঠেছিল তারা ঠিক আমাদের ক্লায়েন্ট ছিলেন না, তবে তাদের পরিবারের কেউ না কেউ আমাদের প্রোডাক্ট নিতেন। সেই সূত্রে হয়তো সেই বাড়ির ছেলেদের সাথে কোনোভাবে তার সম্পর্ক গড়ে উঠেছিল। নিত্য অশান্তি লেগেই থাকতো স্যার। একদিন তো গায়ে হাত অবধি তুলেছিল। তারপর একদিন অফিসে এসে বলল যে তিনি আর কাজ করতে চান না। ভালো পারফর্মার ছিলেন স্যার। তারপর থেকে আজ পর্যন্ত উনাকে আর দেখা যায়নি, তবে পাণ্ডুদা আজও কাজ করে চলেছেন। তার মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক? ভিকটিমরা কোনোভাবে শুভ্রাংশীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিল, যেটা পাণ্ডু কোনোভাবে জানতে পেরেছিলেন। কিন্তু প্রতিশোধ নিল কে? ওনার স্ত্রী যদি হয় তাহলে কেন? তাছাড়া ওই ঘটনার পর তো তুমি বলছো ওনাকে আর দেখাও যায়নি। তিনি এতদিন অজ্ঞাতবাসে ছিলেন কেন? আর ফিরে এসে মার্ডারগুলো করলেন কেন? না, পাণ্ডুকে না ধরলে এর সমাধান মিলবে না। আচ্ছা, এই পাণ্ডুর পুরো নাম কি? স্যার, সবাই ওকে পাগলা পাণ্ডু নামেই চিনত।
একা থাকলে কার সাথে যেন বিড়বিড় করে কথা বলতো সে। মাঝে মাঝে আমাদের যেখানে তেল সাবান সব তৈরি হয় সেই কারখানার পাশে মাটির ঢিবি রয়েছে একটা। কনস্ট্রাকশনের কাজ চলছে তো, তাই মাটি ডাঁই করে রাখা, সেগুলো দিয়ে আপন মনে মূর্তি বানাতো। তবে ওনার আসল নাম যতদূর জানি, এই পাণ্ডুদার পুরো নাম কি যেন, বেশ দাঁড়ান দাঁড়ান, পিঠে আসছে মুখে আসছে না। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, এই পাণ্ডব চ্যাটার্জি। পাণ্ডব চ্যাটার্জি মানে এককালে সে বিখ্যাত স্কাল্পচার আর্টিস্ট? হ্যাঁ স্যার, তাহলে আর বলছি কি। হঠাৎ কিছু একটা মনে পড়ায় আমি বেশ বিচলিত হয়ে উঠলাম। আমার এক রিপোর্টার বন্ধু ছিল যে বেশ কিছু বছর আগে এমনই এক মেয়ের নাম আমায় জানিয়েছিল। বলেছিল যে একজন বিবাহিত মেয়ের প্রেমে সে নাকি পড়েছে। অবশ্য তার বয়স আরো কম ছিল। সম্ভবত এমনই কসমেটিক্স বিক্রি করতে সে এসেছিল তার এই সল্টলেকের বাড়িতে। তারপর তো আমরা বুঝিয়ে সেখান থেকে ওকে বার করে আনি, আর এখন সে পুরোদস্তুর সংসারী। বিজয়। মনের মধ্যে কেমন একটা মোচড় দিয়ে উঠল। যদি নেক্সট টার্গেট সে হয়। আজ আবার সে অফিসে আসেনি, ওর স্ত্রী নাকি মেয়েকে নিয়ে কোথাও যাবে বলেছিল, আর ওর শরীরটা বিশেষ ভালো নেই, তাই কালকেই তো লিভ নিয়েছিল। আমি সাথে সাথে ছুটে গেলাম আবার বুথের দিকে। ঠিক সেই মুহূর্তে একটি গাড়ি এসে থামলো ঠিক আমার গাড়ির পিছনে। ঘাড় ঘোরাতেই দেখি কর্নেল। আমি ছুটে গেলাম সেই দিকে। কর্নেল, আমি সবটা বুঝতে পেরেছি। পাণ্ডুর স্ত্রী শুভ্রাংশী সম্ভবত প্রতিশোধ নিচ্ছে। তার নেক্সট টার্গেট বিজয়। এরপর আমি বিরূপকে ডেকে কর্নেলকে সব খুলে বলি। হালদার মশাই এবং অফিসার সৌমিক দাস পাশে দাঁড়িয়েছিলেন। আমি কর্নেলকে বলি, আপনারা সব ঘটনা এর মুখ থেকেই শুনুন, আমি ততক্ষণ বিজয়কে একটা ফোন করে আসি। কর্নেল বোধহয় এর উত্তরে কিছু একটা বলতে যাচ্ছিলেন। আমি সেটা না শুনেই ছুট লাগালাম বুথের দিকে। একটি নাম্বার ডায়াল করে কানে চেপে ধরলাম। রিং হয়ে হয়ে কেটে গেল। আবারও ট্রাই করলাম, না, কেউ ধরল না। আমি উৎকণ্ঠিত হয়ে বাইরে বেরিয়ে আসতেই কর্নেল বললেন, আরে জয়ন্ত, এত উতলা হয়ে যেও না। তোমার জন্য অনেকগুলো ইনফরমেশন নিয়ে এসেছি আমি। না না, বালিগঞ্জে আমার যাওয়া হয়নি, তবুও যা খবর পেয়েছি সেগুলো কম না। আগের এবং এইবারের মার্ডার স্পট থেকে পাওয়া ফিঙ্গার এবং ফুটপ্রিন্ট দুটো ম্যাচ করানো গিয়েছে, এবং দুটো যে একই ব্যক্তির সেটা তো তুমি জানোই। বাট গেস হোয়াট জয়ন্ত? দুটো একই খুনির, এবং সেটা একজন মহিলা। খুনি যদি মেয়ে হয় তাহলে নকল চুল আমাদের দ্বন্দ্বে ফেলেছে। ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ফুটপ্রিন্ট দুটোই মেয়ের, অথচ এদিকে চুল নকল। শাড়িটা কটন ফেব্রিকের কথা, সে তো আগেই বলেছি। বড় বাজারে কয়েকটা দোকানে খোঁজ চালিয়েছিলাম, জানতে পেরেছি শাড়িটা মাইচুর কোম্পানির শাড়ি, বেশ দামি আর ডিজাইনার। খুনি যদি মেয়ে হয় তাহলে ওই চুল? না, সবটা না, বড্ড বেখাপ্পা লাগছে। আমারও তাই। তবে একটা জিনিস আমার মনে খটকা জাগাচ্ছে। আমি সবটা শুনলাম বিরূপের মুখ থেকে। তেলটা হাতে নিয়ে দেখেছি, খাঁটি পেপারমেন্ট অয়েল, কোনো গন্ধ নেই। তবে হ্যাঁ, কাজ করে ভালো। ভিকটিমদের মুখ থেকে পাওয়া তেলের স্যাম্পেলের সাথে ম্যাচ করে এটাই সেই তেল কিনা সেই সম্বন্ধে নিশ্চিত হওয়া যাবে। এদিকে আমিও বুথের মালিককে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি যে খুনের দিন এক মহিলা নাকি এসেছিলেন, যার মুখের বর্ণনার সঙ্গে শুভ্রাংশীর মুখের আদল খুব মিলে যায়, শুধু একটা জিনিস বাদে। সেইটা কি জয়ন্ত? আমাদেরও কও। রোগাটে গড়ন, অথচ মুখটা বেশ ভারী আর ভরাট। হ্যাঁ, অনেকের শারীরিক গঠন এমন হয় বটে, তবে বিরূপের মুখ থেকে ওই মহিলার যে বর্ণনা শুনলাম তাতে করে আমি বুঝতে পেরেছি উনি বেশ স্বাস্থ্যবতী ছিলেন। ধরে নিলাম বয়স বেড়েছে, টাকার টানাটানি, শরীর ক্ষয়ে গিয়েছে। তাহলে গাল দুটো এত ভারী থেকে গেল কি করে? আমারও সেই একই প্রশ্ন। বিবাহ বহির্ভূত সম্পর্ক, তার জেরে দুটো খুন। বিরূপের থেকে জানতে পারলাম যে ঘটনাটা বেশ পুরনো নাকি, তখনও সবে ইউরেকা কোম্পানি জয়েন করেছিল। কিন্তু খুনগুলো কেন করলো সে? প্রেমের প্রত্যাখ্যান নাকি এর পিছনে অন্য কোনো রহস্য? তাহলে আর দেরি কেন? চলুন যাওয়া যাক। বিজয়ের বাড়ি এখান থেকে কতটা? আমার এখান থেকে গাড়িতে কয়েক মিনিট লাগবে। দুটো গাড়ি ছুটে চলল বিজয়ের বাড়ির দিকে। প্রায় 10 মিনিট পর যখন আমরা বিজয়ের বাড়ির কাছে গিয়ে পৌঁছলাম, দেখতে পেলাম গোটা বাড়িটাকে যেন ঘিরে রেখেছে এক রাশ নৈশব্দ। আমি দরজার কাছে গিয়ে দুবার কলিং বেল বাজালাম। না, কোনো সাড়া নেই।
মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। হঠাৎ ধপ করে ভারী কোনো কিছু পড়ে যাবার শব্দ হতেই চমকে তাকালাম দরজার দিকে। সকলে ছুটে এলো, আর আমাদের সাথে বিরূপও ছিল। দরজা ভাঙতে হবে আমাদের, কোনো উপায় নেই। কর্নেল, আমি আর অফিসার 2 পা পিছিয়ে এসে সজোরে কাঁচ দিয়ে একটা ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। এরপর যা দেখতে পেলাম সেটা ছিল অপ্রত্যাশিত। একজন মহিলা, তার হাতে একটা শিশি, তিনি বিজয়ের বুকের ওপর চেপে বসে আছেন। অফিসার আর কর্নেল কোমরের হোল্ডার থেকে 2টো রিভলভার বার করে ওই মহিলার দিকে তাক করে বললেন, হ্যান্ডস আপ শুভ্রাংশী দেবী, আপনার খেলা শেষ। ওনাকে ছেড়ে দিন, নইলে কিন্তু গুলি চালাতে বাধ্য হব। দাঁতে দাঁত চেপে বিজয়কে ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। আমি ছুটে গিয়ে বিজয়কে দাঁড়াতে সাহায্য করলাম। বিজয় তখনও হাঁপাচ্ছে। সে কোনো মতে বলে উঠল, অফিসার, অফিসার, ও ও শুভ্রাংশী নয়, ওর স্বামী পাণ্ডু। খানিক আগে আমি ওকে ছেলের গলায় কথা বলতে শুনেছি। প্রথমে খিলখিলিয়ে একবার নারী কণ্ঠে সে বলে উঠল, যা করেছি বেশ করেছি। এরা সকলে মিলে আমার সুখী দাম্পত্য জীবনটাকে নরক করে দিয়েছিল। তবে আপনাদের বুদ্ধির তারিফ করতে হয়, এত সহজে আমার প্ল্যানটা ভেস্তে দিলেন। কি ক্লু দিয়েছে আপনাদের? ওই বিরূপ বেটা নিজেরও তো আমার বউটাকে দেখে লোভে 2 চোখ চিকচিক করত। শালা চরিত্রহীন। ধীরে ধীরে এইবার সে ভারী পুরুষ কণ্ঠে বলে উঠল, বলবো স্যার, সব বলবো, তবে কেউ আমার কাছে আসবেন না, নইলে এই শিশি ভর্তি তেল আমি নিজের গলায় ঢেলে সুইসাইড করব। ওকে ওকে, কাম ডাউন। আমরা তোমার কাছে যাচ্ছি না, আমাদেরকে সবটা খুলে বলো। কে তুমি? পাণ্ডু, ওরফে পাণ্ডব চ্যাটার্জি। আমরা বেশ ভালোই ছিলাম স্যার। অর্থ ছিল না ঠিকই, তবে ভালোবাসার কোনো অভাব ছিল না। তবে শিল্প দিয়ে তো আর সংসার চলে না স্যার। প্রস্থেটিক মেকআপ শিখেছিলাম। কোনো মানুষের শরীরে মাটি লেপটে তার ছাঁচ নিয়ে সেই ছাঁচে সিনথেটিক স্কিন চড়িয়ে সেই মানুষটার আদলে মুখোশ তৈরি করতে পারতাম। তবে এই পোড়া দেশে আমাদের মতো শিল্পীদেরকেই বা দাম দেয় বলুন? ইন্ডিয়ান স্কাল্পচার অ্যান্ড আর্ট কলেজ থেকে আমি স্নাতক পাশ করি। ওর সাথে একটি এক্সিবিশনে আলাপ হয়েছিল। ওরও সেই ব্যাপারে বেশ আগ্রহই ছিল। আসলে অনাথ ছিল, চার্চে মানুষ। ভালোবেসে ওকে বিয়ে করলাম। তবে বিয়ের পর থেকেই অশান্তি শুরু হলো। টাকা স্যার, টাকা, তার বড় টাকার লোভ। আমি তাই চাকরি নিলাম, প্যাশন ছাড়লাম। একদিন জানতে পারি ও একাধিক ব্যক্তির সাথে পরকীয়াতে লিপ্ত। শুরুটা হয়েছিল সেই এসটিডি বুথ থেকে। প্রতিদিন সে বাড়ির সামনের বুথ থেকে কাদের যেন কল করে কথা বলতো। আমি ওদের নম্বর জোগাড় করলাম, স্ত্রীর পিছু নিলাম। তারপর সবটা জানতে পারলাম। দেখলাম নিজের চোখে। আমার একটা পুরনো ক্যামেরা ছিল স্যার, তাতে সব কটার ছবি তুলে রাখলাম। তবে স্ত্রীকে কিছুই জানতে দিলাম না। অনেক বুঝিয়েছিলাম, কিন্তু ফল হয়নি। তাই ওকে এই তেল মুখের মধ্যে ঠেসে খাইয়ে আমি দম আটকে মেরে ফেললাম। আর তারপর ওর মুখের, হাতের এবং পায়ের পাতার ঝাঁঝ নিয়ে তৈরি করলাম ওর আদলের মুখ, হাত আর পায়ের পাতা। সব নকল স্যার, এই যে দেখুন। এই বলে একটানে মুখের চামড়াটা 2 হাতে টেনে খুলতেই বেরিয়ে এলো রোগাটে খোঁচা খোঁচা দাড়িযুক্ত একটা মুখ। এরপর হাত আর পায়ের পাতা থেকে টেনে বার করে আনলো নরম তুলতুলে প্যাড, কিন্তু অবিকল হাত আর পায়ের মতো। সবই সিনথেটিক স্কিন স্যার। কেউ ধরতে পারতো না যদি না বিরূপের খোঁজ আপনারা পেতেন। যদিও আমি এই শেষ খুনটা করে নিজেই ধরা দিতাম।
হ্যাঁ, কিন্তু যাক সেসব কথা, এইবার আমার যাওয়ার পালা। আমাদের আর কিছু বুঝতে না দিয়ে সাথে সাথে গোটা তেলটা হাঁ করে এক নিমেষে গলার মধ্যে ঢেলে 2 হাতে চোয়াল দুটো সে বন্ধ করল। ততক্ষণে কর্নেল ছুটে গিয়েছে। তাকে পেছন থেকে 2 হাতে তলপেটে চেপে ধরে মুষ্টিবদ্ধ হাত দুটো ক্রমাগত ঘোরাতে লাগলেন তিনি। আর সাথে সাথেই ওয়াক ওয়াক শব্দে বমি করে দিল পাণ্ডু। অফিসার এসে হাত করা পরিয়ে টানতে টানতে তাকে নিয়ে যাওয়ার সময় কর্নেল তাকে উদ্দেশ্য করে বললেন, তোমার সাথে অন্যায় হয়েছে আমি মানছি, কিন্তু এত বছর বাদে এইভাবে প্রতিশোধ নেওয়াটা ঠিক হয়নি মোটেই। তুমি ডিভোর্স কেস কেন ফাইল করলে না? করতে পারতে। এখন 3-3টে মার্ডার চার্জ তোমার ওপর পড়বে, এবং তারই সাথে একজনের অ্যাটেম্প টু মার্ডারের চার্জ। বাকি জীবনটা না হয় জেলে বসে অনুশোচনা করো। আর তোমার স্ত্রীর লাশটা কি জ্বালিয়ে দিয়েছো পাণ্ডু? ঘরে পাবেন স্যার, ওটা আমি যত্নে রেখেছি। তার মৃত শরীরের ওপর আবার শেষ স্কাল্পচারের কাজ। তোমার শিল্পকার্যের প্রশংসা না করে পারছি না পাণ্ডু, তবে পদ্ধতিটা যে ভুল ছিল। অফিসার, ওকে নিয়ে যান। কাম তো শেষ হইল, এখন কি একটু চা পাওয়ান যাইব? Murder is an art of conventionally deploy and a step ahead towards revenge. শেষ হলো স্কেরি টেলসের আজকের গল্প, কর্নেল ও জোড়া খুন। তোমরা যারা আজকের গল্পটা এত দূর শুনলে পুরোটা, তারা কিন্তু অবশ্যই কেমন লাগলো গল্পটা কমেন্ট করে নিচে আমায় জানাও। ভালো লাগলে সেটাও জানাও, খারাপ লাগলে সেটাও জানাও, বা আরও কি কি গল্পে হলে গল্পটা আরও ভালো হতে পারত সেটাও কিন্তু আমায় জানাও। আর গল্পটা তোমাদের যদি সত্যিই কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু গল্পটাকে লাইক করো, সকলের সাথে গল্পটা শেয়ার করো, তোমাদের সোশ্যাল মিডিয়াতে গল্পটা শেয়ার করে সকলের কাছে পৌঁছে দাও। আজকের গল্পটা তোমরা কে কোথা থেকে শুনলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমায় জানাও, ঠিক আছে? আজকের গল্পটি লিখেছে উদ্দীপ্ত চৌধুরী। গল্পের বিভিন্ন চরিত্রে অমিত, সায়াম, সৌরভ সাহা, শুভ, অভিক এবং আমি শ্রীরূপ। আজকের গল্পের সাউন্ড ডিজাইন 62 FPS স্টুডিও। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। তোমরা চাইলে কিন্তু আমাদের স্কেরি টেলসে তোমাদের লেখা গল্প পাঠাতে পারো। নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের মেল আইডিটা কিন্তু দিয়ে রাখলাম, teamscarytales@gmail.com এই ঠিকানা। আর এছাড়া তোমরা চাইলে সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারো। আমার ফেসবুকের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। এছাড়া আমার সাথে চাইলে তোমরা কন্ট্যাক্টও করতে পারো, আমার কন্ট্যাক্ট নাম্বারও নিচে দিয়ে রাখলাম। আজ আমরা আমাদের পাশে পেয়েছি রোমাঞ্চ বাংলা থেকে সৌরভ সাহা, স্যাটারডে স্টোরিজ থেকে শুভ এবং থ্রিল চার্জার থেকে অভিককে। ওদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। অবশ্যই কিন্তু তোমরা দেখে নিয়ে ওদের চ্যানেলগুলো ভিজিট করো। তাহলে আজকের মতো এইটুকুই। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য নতুন গল্প নিয়ে ফিরছি। ততক্ষণের জন্য বাই।